এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিরে, তুই কি তোর বাপের লগে একমত? বাপের মতো একই পথে হাঁটবি? বউ বাচ্চা হয় নাই বইলা নতুন কইরা আবার সংসার সাজাবি? নেওয়াজ মির্জা স্ত্রীর উদ্দেশ্যে বিরক্তিকর সহিত বললেন, এমন কইরা কও কেন বউ? আমি কি তোমারে ফালাই দিছি? তোমার জায়গা সব সময় তোমার আসিল, তোমার অধিকার এই সংসারে সব সময় বেশি ছিল, বেশি আছেও। বৌমা এই বাড়িতে থাকবো, এই বাড়ির বড় পোলার বড় বউ হইয়া থাকবো, সব কিছুতেই ওর অধিকার বেশি। মামুন আর চুপ থাকতে পারল না, নতমস্তকে পিতার উদ্দেশ্যে বলল, আপনি এতদিন আমারে যা কইছেন আমি তাই করছি আব্বা। আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু আপনি আমার ব্যক্তিগত জীবন লইয়া একদম কথা কইতে পারেন না আব্বা। আমার বউ আমারে বাচ্চা দিতে পারুক আর না পারুক, তবুও আমি তারে ভালোবাসি। বাচ্চার আশায় আমি বিয়া করি নাই তারে, তাই দ্বিতীয় বিয়ার কথা আর মুখে আইনেন না। আপনার প্রতি সম্মানটা কিন্তু কইমা যাইব। একবার নিজের মায়ের দিকে আরেকবার স্মিতারার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মামুন। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, ছোটবেলা থাইকা আমি আমার মায়ের চোখের পানি দেইখা বড় হইছি, তুই মায়ের মধ্যকার রেশারেশি দেইখা বড় হইছি। এসবের কারণ আমার অজানা নয়। আর এইটাও বুঝতে পারছি সৎ পোলাপাইন কখনো আপন হয় না, সতীনে কখনো মিল হয় না। আমি এইসব যন্ত্রণা নিতে চাই না আব্বা। দয়া করে আপনি আমার জীবন নিয়ে কথা কইবেন না। ইপাতিরার মতো আমার জীবন নষ্ট করার লাইগা উইটা পইরা লাগেন না। কথাগুলো এক নাগারে বলে স্থান ত্যাগ করলো মামুন। ছেলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নেওয়াজ মির্জা। বাকি দুই ছেলে মেয়ের জীবন উনি নষ্ট করে দিয়েছেন, কথাটা কর্ণগোচর হতেই মাথাটা চক্কর দিয়ে ওঠে। স্মিতার অধরে হাসি বিলীন হয়ে গেছে ইতোমধ্যে। আড়লে চোখের পানি মুছে নিল কহিলি, চেয়েও পারল না চলে যেতে, যদি শাশুড়ি রাগ করেন এতে। মাহবুবা মুচকি হাসলেন, কিন্তু মনের ভেতরে অনল জ্বলছে। ভেতরে লম্বা একটা নিঃশ্বাস টেনে স্বামীর উদ্দেশ্যে বললেন, এতদিন ধইরা একটা কথা আমি সবার থাইকা গোপন করে রাখছি। আমার মধ্যে দয়া মায়া না থাকলেও কোথাও একটা বাধা পাইয়া বিশাল এক সত্য কয় নাই কাউরে, কিন্তু আজ আর সেই সত্য গোপন করতে ইচ্ছা করতেছে না। শয়তানের নজর আবারও আমার পোলার উপরে লাগছে, তাই আমি মনে করি ঘটনাটা আপনাদের জানা উচিত। কি কথা? কি সত্য লুকাইতেছ? বউ যখন পোয়াতে আসিল তখন মামুন ওরে লইয়া ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার কইয়া দিছিল পেটের পোলাপাইন সুস্থ আছে, কিন্তু সেই সময় আসায় হঠাৎ কইরাই পোলা নষ্ট হইয়া গেল কেমনে? একবার ওর ভাবছেন? স্মিতারা চোখে মুখে ভয়, কিভাবে আজ থামাবেন সতীনকে উপায় ভাবতে লাগলে, কিন্তু খুঁজে পাচ্ছেন না কোনো উপায়। এই মুহূর্তে মাহবুবাকে থামানো সম্ভব নয়। পুরো সংসার সব সম্পত্তি হাতের মুঠোয় আনার জন্যই তো তিনি বিভিন্ন বোঝ দিয়ে মামুনকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য স্বামীকে রাজি করিয়েছেন। নিজের বোনকে বলে বিয়ের জন্য পরিচিত একটি মেয়ে খুঁজেছেন, তাকেই আনতে চেয়েছিলেন এই বাড়িতে, কিন্তু সবকিছু তো এখন উল্টো দিকে মোড় নিচ্ছে। নেওয়াজ মির্জা জিজ্ঞেস করলেন, সেই সব কথা এখন কেন উঠতেছে? বৌমার ভুলের কারণে তো ওই অঘটন ঘটছে। বৌমার ভুল? কিসের ভুল? কেমনে ভুল করছে? সত্যি কইয়া এতে বৌমার কোনো দোষ আসিল না? আপনার মনে আছে আপনারে ছোট বইয়ে বইনের একটা মহিলা আনছিল বাড়িতে, কইছিল হে নাকি পোয়াতি মাইয়ার ওষুধ দেয়, সেই ওষুধ খাইলে পোলাপান সুস্থ সবল হইয়া জন্মায়। ইরার জন্মের সময় নাকি ইফতিরেও মায়ে খাইয়াইছে। শুনছিলাম। আসলে ওইগুলা মিছা কথা আসিল। আপনার কথায় আপনারে বিশ্বাসের লাইগায় আমি আর নিষেধ করতে পারি নাই হেগরে। অত ভুলভাল ওষুধ খাইয়া বউয়ার বাচ্চাটারে ইচ্ছা কইরা নষ্ট কইরা দিছে। ওই ওষুধের কারণেই ভেতর থেইকা সমস্যা দেখা দেয়, যার কারণে পরে আর পোলাপান হয় নাই। রিপোর্টে ধরা পড়ছে এইসব। ডাক্তার সেই রিপোর্ট দেইখা নিজ মুখে কইছে, এমনকি ভিন্ন ভিন্ন কবিরাজও কইছে, কুফরি করছে বৌমার ওপরে, যা আমি ওর ঘরে খুঁজা পাইছি। আমি আগেই কইছিলাম এই মহিলা আমাকে ভালো চায় না। মামুনের বাপ, এই মহিলা এই বাড়িতে পা রাখছে লোভে, ধ্বংস কইরা দিছে আমাগো সুন্দর সাজানো গোছানো সংসারটা, কায়রা নিছে আমার বৌমার মাতৃত্ব।
এমনকি নিজের পোলার জীবনটাও নষ্ট করছে। আমার কথা কোনো কালেই আপনার হনে নাই, হনলে হয়তো ভুগতে হইতো না আজ। হঠাৎ কইরা হের বাপের বাড়ির অবস্থাও এত উন্নতি হইল কেমনে? এই যে দুদিন পর পর আপনার আলমারি থাইকা টাকা হারাই যাইতো, হিসাব মিলতো না। এর লাইগা দায়ী ওই মহিলা। টাকা চুরি কইরা নিজের ভাইয়ের বাড়িতে পাঠাইতো। এখন সবকিছু আপনার হাতে ছাইরা দিলাম আমি। আপনি কি করবেন ভাইবা দেখেন। বসা থেকে উঠে গেলেন মাহবুবা, নিজ কক্ষের দিকে অগ্রসর হলেন। কোহিলিও চলে এলো নিজ কক্ষে। এসে দেখতে পেল বিছানায় বসে আছে মামুন। স্বামীর পাশে গিয়ে বসলো সে। হাউ মাউ করে কেঁদে উঠল। স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরল মামুন, আশ্বস্ত করে বলল, চিন্তা কইরো না বউ, তোমার জায়গায় আমি কাউরে দিব না। আমার জীবনে তুমিই প্রথম, তুমি শেষ। আমার কোনো বাচ্চা লাগবো না, আমার শুধু তুমি হলেই চলবো। তোমার লগে আমি বৃদ্ধ হমু। হৃদয় প্রাঙ্গণ ছুঁয়ে গেল অদ্ভুত অনুভূতি। ব্যক্তি মামুন যেমনই হোক না কেন, স্বামী হিসেবে সে যেন পরিপূর্ণ। স্বামী হিসেবে সে বুঝতার। এই প্রথম স্বামীকে নিয়ে বড্ড গর্ববোধ হচ্ছে কোহলির। এমন স্বামী কজনের ভাগ্যেই বা জোটে। রাগে কপালের রং উদয়মান নেওয়াজ মির্জার কটমট দৃষ্টিতে তাকিয়ে আছেন স্ত্রীর পানে। চোরা দৃষ্টিতে আশেপাশে চোখ ভুলাচ্ছেন স্মিতারা। পালানোর জন্য ফাঁক ফোকর খুঁজছেন। ওনার প্রতি ওনার গতিবেগ লক্ষ্য করে ফুঁসে উঠলেন নেওয়াজ মির্জা। প্রশ্ন করলেন, বড় বউ যা কইয়া গেছে সব কি সত্যি? পাপ যখন সকলের সামনে প্রকাশ হয়ে যায় তখন মানুষ চেয়েও মিথ্যে কথার জাল বুনতে পারে না মিথ্যে বলতে। স্মিতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো। তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না। মাথা তুলে স্বামীর মুখের পানে তাকাতে গটগট করে হেঁটে বাড়ির বাইরে গেলেন নেওয়াজ মির্জা। বুকটা ধরফরিয়ে উঠল স্মিতার। স্বামী রাগ করে প্রকাশ না করে চলে গেল। তাহলে কি নতুন কোনো বিপদ আসতে চলেছে ওনার এই শেষ জীবনে? সূর্য পশ্চিমে হেলে পড়েছে। নীলাম্বর হলদিটে রং ধারণ করেছে। তার উপর দিয়ে ছুটছে ছাই রঙা মেঘদল। আকাশটা দেখতে বড্ড মোহনীয় লাগছে। কাজিনদের সঙ্গে চলন বিল ভ্রমণে এসেছে পায়রা। আষাঢ় মাস। বিলে পানিতে টইটুম্বুর। পুরো বিল জুড়ে পানির অনেক স্রোত। প্লাবন আর নোমান পৌঁছে গেছে নৌকা ঠিক করতে। এতটা পথ যখন এসেছে, নৌকা ভ্রমণ না করলে কি আর হয়? তাদের সঙ্গে যোগ দিয়েছে প্লাবনের দুই বন্ধু। পায়রার পরনে মেরুন রঙের এমব্রয়ডারির কাজ করা থ্রি পিস, মাথায় ম্যাচিং হিজাব। প্রকৃতি দেখতে ব্যস্ত সে। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, ভেতর থেকে নিংড়ে ফেলে দিচ্ছে চাপা কষ্ট। খুব মনোযোগ সহকারে কেউ দেখছে তাকে। খুঁটিয়ে খুঁটিয়ে তার মুখভঙ্গি দেখে হাত দিয়ে চেপে ধরেছে বক্ষ। হুট করে দৃষ্টি গিয়ে ঠেকলো সেই চোখের অধিকারীর দিকে। পায়রা সরে গেল সেখান থেকে। ছেলেটি এগিয়ে এসে মুচকি হেসে বলল, তোমার হাসিটা ঠিক আমার বুকে এসে আঘাত করে পায়রা। আচ্ছা, তোমার হাসিটা এত সুন্দর কেন বলবে? পায়রা উত্তর দেয় না। তখনই প্লাবন এসে হাজির হয়। সে ছেলেটার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, আমার বোনকে কি বলছিলি দীপ? পূর্বের ন্যায় এখনো দীপের মুখে হাসিটা বিদ্যমান। উত্তরে বলে দিল, জিজ্ঞেস করছিলাম তোর বোন এত সুন্দর কিভাবে, দেখলে চোখ ফেরাতে পারি না। তোকে তাকাতে বলেছে কে? আমার বোন মানে তোরও বোন, বুঝেছিস? অন্য নজরে দেখলেই চোখ গিলে দিব। বলেই হাসলো প্লাবন। তার সঙ্গে তাল মিলালো দীপও। কিন্তু ভেতরে তার একরাশ হতাশা। প্রথম দেখাতেই পায়রাকে সে ভালোবেসে ফেলেছিল। জানিয়েছিল নিজের সুখানুভূতির কথা। কিন্তু ভাববার জন্য ন্যানো সেকেন্ড সময়টাও নেয়নি পায়রা। উপেক্ষা করে দেয় তার অনুভূতি এবং ভালোবাসাকে। জানিয়ে দেয়, আমি অন্য একজনকে ভালোবাসি। সেই কৈশোর কাল থেকেই আমি তাকে ভালোবাসি। তার জায়গায় অন্য কাউকে ভাবা অসম্ভব কাজ। সেখানে আপনারই অনুভূতি ভালোবাসা যে খুবই নগণ্য, যা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাতেও যেন কিছু যায় আসে না দ্বীপের। সেই থেকে পড়ে আছে পায়রার পিছু। মনের গহীনে আশার আলো। যদি কখনো মেয়েটার মন গলে, যদি বুঝতে পারে তার ভালোবাসা। নোমান সবাইকে ডাকলো নৌকায় উঠতে। পায়রার উদ্দেশ্যে বলল, তুমি এই নৌকায় এসো। নৌকাটার দিকে তাকাতেই পায়রা দেখতে পেল সেখানে বসে আছে প্লাবন, দীপ, সাইফা, নুরি, তানবীর। পায়রা তৎক্ষণাৎ তার প্রস্তাব নাকচ করে দিয়ে বলে উঠল, আমি বরং পাশেরটায় উঠি, ওখানে পিয়াসা আর রুবি আছে। নোমানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই পাশের নৌকাটায় উঠে বসলো পায়রা। দীর্ঘশ্বাস ফেলে নোমানও উঠে পড়লো তাতে। পায়রার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে পড়লো তানবীর। কিছুটা পিছিয়ে চেঁচিয়ে শুধালো, তুমি ওই নৌকাতে কেন নোমান ভাই? বাচ্চাদের তো আর একা একা ছেড়ে দিতে পারি না, একটা দায়িত্ব আছে আমার।
মাঝি বৈঠা পেয়ে নৌকা ছেড়ে দিল। তীব্র বাতাসে হিজাব আর ওনাটা এদিক ওদিক ছুটাছুটি করছে পায়রার। তাতে বিন্দু পরিমাণ বিরক্তির ছাপও তার মুখের মধ্যে নেই। সে ব্যস্ত চারিদিকে অবলোকন করতে। আশেপাশে আরও অনেক নৌকা ভর্তি মানুষ। রোজ রোজ অনেক মানুষ আসে চলনবিল ভ্রমণে। হুট করে পায়রা দৃষ্টি আটকালো একটি নৌকার এক পাশে বসে আছে দুজন মানবী। মেয়েটির পরনের শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি। ছেলেটির কাঁধে মাথা রেখে পানির স্রোত দেখছে খুব মনোযোগ সহকারে। তাকে হাত দিয়ে আগলে রেখেছে ছেলেটি। যদি পড়ে যায় তার প্রিয়তমা, হতে পারে তারা দুজনে প্রেমিক প্রেমিকা, আবার হতে পারে স্বামী স্ত্রী। পায়রার মনেও এক সুপ্ত ইচ্ছে জাগলো, এই মুহূর্তে তার ভালোবাসার মানুষটিও যদি তার সঙ্গে থাকতো কতই ভালোই না হতো। খুব ইচ্ছে করলো ইফাতের কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার। মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, এই মুহূর্তে কি করছে ইফাত? আমার কথা কি তার মনে পড়ে? নোমানের ডাকে ধ্যান ভঙ্গ হলো। পায়রার ডেকে বলল, তোমাকে কখন ধরে ডাকছি, শুনতে পাচ্ছিলে না? কার ভাবনায় মশগুল ছিলে এতক্ষণ? অপ্রস্তুত হয়ে গেল পায়রা। দুদিকে মাথা নাড়িয়ে মিথ্যে বলল, কই কারো কথা ভাবছি না তো। তাকে আর ঘাটালো না নোমান। সন্ধে নামতেই সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফয়সাল ইসলামের বড় বোন ফারহানা কোনো এক বিশেষ কথা বলার জন্য ভাইদের ডেকেছেন ড্রয়িং রুমে। আর বিলম্ব না করে এবার ছোট ভাইয়ের উদ্দেশ্যে উনি বলেই বসলেন, আজ এখানে আসার পেছনে একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে মূলত পায়রা। আমি আর তোর দুলাভাই মিলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে পায়রাকে আমার নোমানের বউ করে নিয়ে যাব। তুই যদি অমত না করিস তাহলে। কথার মাঝখানেই বোনকে থামিয়ে দিলেন ফয়সাল ইসলাম। বলে উঠলেন, এসব কি বলো বুবু? এ কি করে হতে পারে? তোমাদের তো সবটাই জানা। হ্যাঁ জানি, তাই বলে কি মেয়েটার জীবন এভাবেই চলতে থাকবে? কিশোরী বয়সে না হয় একটা ভুল হয়েই গেছে, এতে তো আর ওর কোনো দোষ ছিল না। পায়রাকে আমাদের খুব পছন্দ, ওর আচার ব্যবহার চালচলনে আমরা মুগ্ধ। নোমানের সঙ্গে কথা হয়েছে, এতে ওর কোনো আপত্তি নেই। তোমাদের কথা আমি মানতে পারছি না, কিন্তু পায়রা কি রাজি হবে? তাছাড়া তুমি আমার বড় বোন বুবু, নিজেদের মধ্যে এমন একটা আত্মীয়তার সম্পর্ক কেমন দেখায় না? আত্মীয়তার মধ্যে বিয়ের ব্যাপারটা আমার মোটেও পছন্দ হয় না। ফারহানার স্বামী ইলিয়াস আহমেদ মাঝখানে বললেন, দূরে তো একবার বিয়ে হয়েছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? মেয়েটার অমন অবস্থা তো নিজ চোখেই দেখেছিলাম। আমাদের ঘরে মেয়ে বিয়ে দিলে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার মেয়ের কোনো অমর্যাদা হবে না। নুরির মতোই ও বাড়ির মেয়ে হয়ে থাকবে। ওর বিশ্ববিদ্যালয়ের থেকেও তো আমাদের বাড়ি দূরত্ব বেশি একটা না। নোমান রোজ তাকে দিয়ে আসবে, নিয়ে আসবে, হলেও থাকতে হবে না। ঝোঁকের মাথায় না করো না ফয়সাল। কিন্তু বড় ভাই ফিরোজ ইসলাম তাদের প্রস্তাবে সায় দিয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আহা, কিন্তু করস কেন? ফারহান তো ভালোই প্রস্তাব দিছে। মেয়ে কি বিয়ে দিবি না? অপরিচিত এক ঘরে মেয়ে বিয়ে দেওয়ার পর যে তারা পায়রা মায়ের অতীত নিয়ে কথা কইব না, তার কি কোনো গ্যারান্টি আছে? রাজি হইয়া যা, মায়েটার জীবন সুন্দর হইব, ভালো একটা সংসার পাইব, ভালো জামাই পাইব। কথাটা ভুল বলেননি কেউ। ফয়সাল ইসলাম খুব করে চান মেয়ে যেন অতীত থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসে, নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে, সংসার করতে পারে। কিছুক্ষণ ভাবার পর মিয়ে যাওয়া কণ্ঠে বললেন, ওদের তো এখনো ডিভোর্স হয়নি, পরে যদি ঝামেলা হয়। ফারহানার কথাটা তেমন গুরুত্ব দিলেন না, বললেন, 3 বছর ধরে কারো সঙ্গে কারো যোগাযোগ নেই, ভবিষ্যতে হবে বলেও মনে হয় না। পরে যদি ঝামেলা হয়ও আমরা না হয় সামলে নিব। ঠিক আছে, তাহলে পায়রার সঙ্গে এভাবে কথা বলবো আমি। ওকে আগে বুঝিয়ে রাজি করাই, তারপর না হয় বাকি কথা এগোবো। ফারহানা মুচকি হেসে বললেন, আমি জানি পায়রা মা তার ফুপুর কথা ফেলতেই পারবে না। ওরা বাড়িতে ফিরুক, তারপর না হয় ওদের সবাইকে সবটা জানিয়ে দিব। বড়রা সবাই বসে আছে সোফায়। ছোটদের মধ্যে কেউ ভেতর থেকে চেয়ার এনে বসেছে, আবার কেউ বা দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরতেই পায়রাকে টেনে নিজের পাশে বসিয়ে রেখেছেন ফারহানা। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার পানে। ফারহানা মুচকি হেসে পায়রার মাথায় হাত রাখলে নীরবতা ভেঙে বললেন, আমরা বড়রা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, পায়রাকে আমার পুত্রবধূ অর্থাৎ নোমানের বউ করে ঘরে তুলব আমি।
উপস্থিত সকলে চমকায় শ্রবণ নালীতে কথাটা পৌঁছাতেই একবার ফুপুর দিকে তো আরেকবার বাবা মায়ের দিকে তাকায় পায়রা। এক পর্যায়ে উপস্থিত সব ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠে সম্মিলিত কণ্ঠে বলে, এইটা তো দারুণ সিদ্ধান্ত, দুজনকে কিন্তু বেশ মানাবে। নোমানের ঠোঁটের কার্নিশে মুচকি হাসি ফারহানা পুনরায় বললেন, এবার হলে ফেরার আগেই দুজনের কাবিনটা আমি করে রাখতে চাইছি। পরে না হয় ভালো একটা দিন তারিখ ঠিক করে সব আত্মীয় স্বজনদের ডেকে ধুমধাম করে পায়রা মাকে ঘরে তুলবো। কি বলিস ফয়সাল? ফয়সাল ইসলাম জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে সায় দিলেন। তাতে পিতার এমন আচরণে ভরকে যায় পায়রা। শরীর জ্বলে যাচ্ছে। সবাই তাদের বিয়ে নিয়ে কত কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে, অথচ পায়রার মতামত নেওয়ার কোনো যেন প্রয়োজন নেই মনে করছে না কেউ। তৎক্ষণাৎ রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো পায়রা। তেজি কণ্ঠে বলে উঠল, মাথা কি গেছে সবার? বিয়ে হবে মানে আমার বিয়ে? সবার দৃষ্টি এবার পায়রার মুখশ্রীতে। চোখে মুখে তার রাগ স্পষ্ট। শিখা বেগম যেন এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিলেন স্বামীর ওপর রাগ হচ্ছে চরম। হুটহাট এসব সিদ্ধান্ত নেওয়ার কি দরকার ছিল? আলাদা মেয়ের সঙ্গে কথা বলে নিলেই তো পারতেন। প্লাবন দুষ্টুমি করে বলল, কেন রে, তুই কি সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিস? শেওড়া গাছের পেতনি। ফয়সাল ইসলাম মেয়ের উদ্দেশ্যে নরম স্বরে বললেন, আমি তোকে বলছি ব্যাপারটা আসলে হয়েছে কি। বাবাকে হাতের ইশারায় থামিয়ে দিল পায়রা। সবার উদ্দেশ্যে বলল, আমি বিবাহিতা। আপনারা সবাই তো সে কথা জানেন, তারপরেও আর এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেন কিভাবে? বিবাহিত মেয়েরই বা আবার বিয়ে হয় কিভাবে? ফারহানা বলে উঠলেন, মানুষের জীবনে কিছু না কিছু ভুল ঘটেই থাকে। ওই সব তুই এখনো মনে রেখে দিয়েছিস কেন? বড় চাচা ফিরোজ কঠিন স্বরে বলল, ঠিকই তো, ওই খারাপ পোলার কথা ভুইলা যা। নোমান কি কম ভালো নাকি? ওর লগে বিয়া ঠিক হইছে, এইটা তোর সৌভাগ্য। পায়রা ঘোর প্রতিবাদ করে বলল, আপনাদেরকে আমি আমার ভাগ্য নির্ধারণ করতে বলিনি। সবাইকে আমি সম্মান করি বলে মাথায় উঠে যাবেন না। ইফাত কেমন তা আমি ভালো করেই জানি। তাছাড়া সে যেমনই হোক না কেন, সে আমার স্বামী ছিল, স্বামী আছে, স্বামী থাকবে। আপনাদের কথাই তো আর সত্যটা মিথ্যে হয়ে যাবে না। তাই এসব দুঃস্বপ্ন দেখা বন্ধ করে দিন। আমার জীবন নিয়ে কেউ কথা বলতে আসবেন না। ঘরের দিকে পা বাড়ালো পায়রা। যাওয়ার আগে পিতার উদ্দেশ্যে বলে গেল, তোমার থেকে আমি এসব মোটেও আশা করিনি বাবা। তোমার বোধ বুদ্ধি সব লোপ পাচ্ছে। মেয়ের কান্নাজড়িত কণ্ঠের কথাটা শুনে ভেতরটা মুচড়ে উঠল ফয়সাল ইসলামের। মেয়েকে হারিয়ে ফেলার শঙ্কা জাগলো মনের গহীনে। শব্দ করে দরজা আটকে দিল পায়রা। খুব কষ্ট হচ্ছে তার। চোখ দিয়ে অনবরত ঝরছে অশ্রুকণা। বিড়বিড় করে বলছে, কেন এমনটা করলে ইফাত? তুমি তো বলেছিলে আমায় খুব ভালোবাসো। আমার জায়গায় অন্য কাউকে দিতে পারবে না, তাহলে কেন বদলে গেলে? তোমার অনুপস্থিতি যে আমার অনুভূতিগুলোকে তিল তিল করে মেরে ফেলেছে, আমার ভালোবাসাকে ঠুকনো করে দিচ্ছে। ভাইজির এমন তেরা তেরা কথায় রাগে মেজাজ খারাপ হলো ফিরোজের। রাগে গজগজ করতে করতে বললেন, মায়ের তেজ কত, সব ভুইলা এখনো ওই কাপুরুষ পোলার লাইগা দরদ উতলাইয়া পড়তাছে। বড় বড় বুলিতে নিজের বিবাহিত পরিচয় দেয়। 3 বছর হইয়া গেল, কই একবারও তো খোঁজ নিতে আইলো না। সব দায়িত্ব এড়াইয়া ঠিকই তো নতুন কইরা আবার। ফয়সাল ইসলাম কথার মধ্যেই ওনাকে থামিয়ে দিয়ে বললেন, আহা ভাইজান, বাদ দাও এসব পুরনো কথা ঘাটাঘাটি করো না তো। শিখা বেগম হতাশ কণ্ঠে বললেন, কি আর বলবো, ওই ছেলেটা যে আমাদের মেয়েকে কি জাদু করেছে কে জানে। বিয়ের পরেই মেয়েটা বদলে গেল। এখন চলে আসার পর যা একটু শান্তি পেয়েছিলাম, কিন্তু না, ছেলেটার জাদুটনা তো দেখছি কখনো ওর মধ্যে রয়েই গেছে। ফয়সাল ইসলামের মুখটা কোনো কারণে মলিন হয়ে গেছে। কারো কথায় যেন শ্রবণালী পর্যন্ত পৌঁছাচ্ছে না। উপস্থিত সকলের সামনে থেকে চলে গেল নোমান। সবকিছুই তার নিকট বিরক্ত লাগছে। মনের ভেতরে খুব করে ইচ্ছে জাগলো এক পলকের জন্য ইফাত নামক ছেলেটিকে দেখার। কি এমন আছে ওই ছেলের মধ্যে যার কারণে পায়রা এখনো তাকে ভুলতে পারেনি। এত কিছুর পরেও স্বামী হিসেবে স্বীকার করছে, সবার সামনে এমন উদ্ভট আচরণ করছে। সারা রাত বাড়ি ফিরেনি নেওয়াজ মির্জা। বেলা 9টা নাগাদ বাড়ি ফিরে ঘোষণা দিলেন দ্বিতীয় স্ত্রীকে তিনি তালাক দিবেন। কথাটা শুনতেই উপস্থিত সকলে হতবাক, হতবম্ব। স্মিতারা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামীর পানে। মাত্রই কি শুনলেন এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। এত বছরের সংসার, ওনার কত কাঠখড় পুড়িয়ে সবকিছু নিজের অধীনে করে নিয়েছিলেন, অথচ আজ কি না স্বামী বলে তালাক দিবে ওনাকে।
মামুন পিতার উদ্দেশ্যে বলল, ঝোঁকের মাথায় এসব কি কোন আব্বা? এই বয়সে আইসা ছোট আম্মারে তালাক দিবেন? কই যাইবতে উনি? নেওয়াজ মির্জা সোজা সাপটা উত্তর, এই কালনাগিনী আর ঘরে রাখুম না। জাহান নামে যাক এই মহিলা, আমার কিছু আসে যায় না। হে কাম করছে, এরপরেও যে যার গলাটা টিপা ধরি নাই এখন অনেক। মাহবুবা মুখ বাঁকিয়ে স্থান ত্যাগ করলেন। এসবে যেন কোনো কিছুই যায় আসে না ওনার। স্মিতারা স্বামীর পায়ের কাছে বসে পড়লেন, কাঁদতে কাঁদতে বললেন, এসব কি কোন আপনি? আমার যে আর যাওয়ার কোনো জায়গা নাই, এই বয়সে এসে আপনি আমার সাইডা দিবেন? পারবেন এমন একটা কাম করতে? তোর লাগে কথা কমনের কোনো ইচ্ছা আমার নাই। আমার টাকা পয়সা চুরি কইয়া যেই ভাই বোনেরে পাঠাইছে তগো কাছে যা, আজই তোরে আমি তালাক দিমু। মানুষজনরা খবর দিচ্ছি, একটু পরেই চইলা আসবো। সব গোছ গাছ কর গিয়া। নাকের পানি চোখের পানি এক করে কান্না করছেন স্মিতারা। কে জানতো ওনার জীবনের শেষ পর্যায়ে যে এমন একটি ঘটনা ঘটবে। সকালে নাস্তা করে ফুপুরা বিদায় নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছে। শুধু রয়ে গেছে নোমান এবং নুরি। তারা নাকি আরও 2 দিন থাকবে। যাওয়ার আগে ফারহানা ভাইকে বলে গেছেন যাতে মেয়েকে ভালো করে বুঝিয়ে রাজি করান। সকালে নাস্তা শেষে মেয়ের ঘরে আসেন ফয়সাল ইসলাম। পায়রা তখন বিছানায় চুপটি করে বসে কোনো ভাবনায় মগ্ন। পিতার কণ্ঠস্বর পেতেই নড়ে চড়ে উঠল। মেয়ের পাশেই এসে বসলেন তিনি। আমতা আমতা করে বলে ফেললেন, তুই বড় হয়েছিস মা, সবার সামনে এমন একটা ব্যবহার করা তোর ঠিক হয়েছে? উত্তর দিল না পায়রা। মেয়ের নীরবতা দেখে নিঃশব্দে নিঃশ্বাস ফেললেন ফয়সাল ইসলাম। বললেন, বাবা হিসেবে কি ইচ্ছে হয় না আমার মেয়েকে সুখে শান্তিতে সংসার করতে দেখার? নোমান ছেলেটা কত ভালো দেখেছিস, অতীত জানার পরেও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তোর ফুপুকে তো তুই চিনিস, কতটা ভালোবাসে তোকে। তোর অমন অবস্থায় তোরই তো দেখভাল করেছিল। এই বিয়েটা করে নিলে অনেক সুন্দর একটা পরিবার পাবি তুই, সাথে পাবি ভালো একটা জীবনসঙ্গী। তোর ভবিষ্যৎ অনেক সুন্দর হবে মা। তখন বুঝবি বাবা কেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। এত কিছু আমার চাই না বাবা, আমার শুধু ইফাতকে চাই। পারবে তাকে এনে দিতে? ইফাত আমার সঙ্গে এমন একটা কাজ করতে পারে না বাবা। কেন জানি এসব আমার বিশ্বাস হচ্ছে না এখনো। হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। মুখখানা মলিন হয়ে গেল ফয়সাল ইসলামের। অগোছালো বাক্যে মেয়ের উদ্দেশ্যে বলল, তোর কি নিজের বাবাকে মিথ্যাবাদী মনে হয়? অপ্রস্তুত হয়ে গেল পায়রা। বলল, না না না, তা কেন মনে হবে? মানুষ মাত্রই তো ভুল হয় বাবা, হয়তো তোমারও। আর কতবার তোকে বোঝাবো বলতো? আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে, ভুলে যা সবকিছু। তুই কি চাস না আমরা একটু শান্তিতে বাঁচি? তোর চিন্তায় যে আমার ভেতর থেকে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি, সে খেয়াল কি আছে তোর? বাবা হয়তো বেশি কিছু চাইনি, শুধু মেয়ের বিয়ে দিতে চাইছি, সাজানো গোছানো সুন্দর একটা সংসার দিতে চাইছি। এটা কি আমার অন্যায়? সন্তানের বাবা মায়ের জন্য জীবন দেয় আর তুই বিয়েতে রাজি হতে পারছিস না? ঠিক আছে, তুই তোর জেদ নিয়ে থাক, আমি মরলে তো আর কিছু যায় আসে না তোর। বাবা কি বলছো এসব? ভুল কি বললাম? যেদিন বাবা থাকবে না সেদিন ঠিক আফসোস করবি। চলে গেল ফয়সাল ইসলাম। বাবার যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পায়রা। সময়ের পরিক্রিয়াময় জীবনটা কত কঠিনই না হয়ে গেল। আচ্ছা, জীবনটা এত কঠিন না হলে কি বিশেষ কোনো ক্ষতি হয়ে যেত? মির্জাবাড়ির বাগানে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছে। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আজ গেছে নেওয়াজ মির্জা বুড়ো বয়সে এসে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেবেন। তোফাইলের সঙ্গে গতকালই এই বিষয় নিয়ে কথা হয়েছে, তাই উপস্থিত কেউ তেমন কোনো প্রশ্ন করেনি ওনাকে। কেন্দ্রীয় মসজিদের ইমামও এসেছেন সেখানে। তিনি নেওয়াজ মির্জার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, আপনি কি সত্যি আপনার বউকে তালাক দিতে চান? হ্যাঁ। এই বয়সে আইসা এমন সিদ্ধান্ত? ওই ঘরে তো আপনার 2 সন্তান আছে, তাইলে শুধু বউরে তালাক দিয়া বিদায় করুম, পোলামাইয়া আমারই। তাছাড়া ওরা হ্যান বড় হয়েছে। কি কারণে এই সিদ্ধান্ত নিলেন বলা যাইব? এই মহিলা ভালো না, আমার সংসারটারে ভাঙ্গা দিছে। ওর বড় পোলার অনেক ক্ষতি করছে, এমনকি তার চরিত্রে অনেক দোষ আছে। কিছুটা দূরে দাঁড়ালো স্মিতারা। হো হো করে কেঁদে উঠল। শেষে কিনা চরিত্রহীনের উপাধি পেতে হলো। এই মুহূর্তে ওনার ইচ্ছে করলো মরে যেতে। সবাইকে সাক্ষী রেখে অবশেষে স্ত্রীকে তালাক দিয়েই দিলেন নেওয়াজ মির্জা। ধীরে ধীরে বাগান খালি হলো, চলে গেল সবাই। নেওয়াজ মির্জার কথা স্মিতারার সব প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগবন্দি করে রেখেছে আমিনার মা। ওনার জন্য খুব কষ্ট হচ্ছে তার, কিন্তু মন একটা কথাই বলছে বারংবার, পাপের শাস্তি তো পেতেই হতো। পুরো বাড়িটায় চোখ বুলাতে লাগলেন স্মিতারা। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে। নেওয়াজ মির্জার ঘরে যাওয়ার আগে কর্কশ কণ্ঠে বলে গেছেন, এই আপদটারে তাড়াতাড়ি বিদায় কইরা দাও, এর মুখটা আমি আর দেখবার চাই না।
মাহবুবা এগিয়ে এলেন, পায়ের উপর পা তুলে বসে পড়লেন সোফায়, মুখ বাঁকিয়ে বললেন, তোর লাইগা আমার খুব কষ্ট হইতাছে রে ইস্যু। এই বাড়িতে বউ হইয়া আমি প্রথম পা রাখছিলাম, সংসারের দায়িত্ব নিয়েছিলাম, তারপরেও তুই আয়সা আমার জায়গা দখল করলি, সব কায়রা নিলি। অথচ আজ দেখ আমার সংসার আবারও আমার, শেষ পর্যন্ত আমি রইয়া গেলাম, মাঝখানে তুই কাটা হইয়া আসিলি। আজ সেই কাটা উপড়াইয়া ফেল পড়ছে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তাই হইছিল। লজ্জে মাথা নুয়ে নিলেন স্মিতারা। এমন কিছু যে ওনার জীবনে ঘটবে তা উনি কোশমিন কালেও কল্পনা করতে পারেননি। মাহবুবা ক্লান্ত কণ্ঠে আমেনার মায়ের উদ্দেশ্যে বললেন, হয় গেলাগা, দরজা আটকায়া দিও, দরজা খোলা পাইয়া আবার কুত্তাপলাই ঢুইকা পড়ব। খুব অপমানিত হলেন স্মিতারা। নিজেকে যথেষ্ট সামলে নেওয়ার চেষ্টা করে বললেন, একবার রিটার লগে দেখা কর মাফা। বাড়িতে থাইকা তো ঠিক মতো মায়ার খোঁজ রাখিস না, জামাইয়ের লগে মিলাইয়া মায়ারে জীবনটা নষ্ট করছস, পাগল বানাইছস। এখন আবার শেষ দেখা দেখার কোন রাজ্য জয় করবি? একবার দেখা করতে দেন। দেখা করন যাইব না, উনি নিষেধ করছে, এখন যায় হেনতে, ঝামেলা ভাল লাগে না। আর এক মুহূর্ত দাঁড়ালেন না স্মিতারা। অসহায় মুখ করে নত মস্তকে বেরিয়ে গেলেন মির্জা বাড়ি থেকে। বাড়ির উঠোনে চাঁদের হলদে আলো এসে পড়েছে। প্লাবন, রবি, নোমান, নুরি, পিয়াসা সেখানে মাদুর বিছিয়ে বসে আছে। গেটের কাছে এসে দাঁড়ালো পায়রা, দৃষ্টি সেই পরিপূর্ণ চাঁদের পানে। আচ্ছা, ইফাতও কি রোজ চাঁদ দেখে? চাঁদের পানে তাকালে তার কি আমার কথা মনে পড়ে? ভাবতে ভাবতে চোখ জোড়া ভিজে উঠল পায়রার। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আলগোছে তা মুছে নিল। নোমান স্লান হেসে শুধালো, কার কথা ভাবছো? ইফাতের কথা? ঘাবড়ে গেল পায়রা। চমকায়িত দৃষ্টি ফেলল নোমানের মুখশ্রীতে। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট। নোমান বলল, গতকাল যেমন আচরণ করলে তাই মনে হলো। দুঃখিত। কেন? কালকের অমন ব্যবহারে আসলে মাথা ঠিক ছিল না, তাই আমি কি বলে ফেলেছি বুঝতে পারিনি। আমার হুট করে একটা ইচ্ছে জেগেছে মনে। কি ইচ্ছে? ইফাতকে দেখার ইচ্ছে। ছেলেটার মধ্যে কি এমন আছে যার কারণে তুমি তাকে এতটা ভালোবাসো, এত কিছুর পরেও এতটা ভালোবাসো। মানুষ তো এক লমায় জীবনের কত কিছুই ভুলে যায়, এমনকি নিজের ভালোবাসার মানুষটিকেও ঠকাতেও দুবার ভাবে না। আর তুমি কিনা সব কিছু জেনেও তাকে ভালোবাসো। 3 বছর দুজনের মধ্যে যোগাযোগ নেই, তারপরে ভালোবাসা থাকে কি করে? স্বভাব সুলভ ভঙ্গিতে নীরব রইল পায়রা। নোমান প্রসঙ্গ বদলে বলল, মানুষ কখনো একা থাকতে পারে না। প্রতিটি মানুষের জীবনে জীবনসঙ্গীর রূপে কাউকে না কাউকে দরকার হয়, যার কাছে সে নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করতে পারে, যার বুকে মাথা রেখে সে কাঁদতে পারে, দুঃখ কষ্টগুলো বিসর্জন দিয়ে বলতে পারে। অতীত সকলের থাকে, তাই বলে কিন্তু অতীতকে বয়ে নিয়ে বাঁচা অসম্ভব নয়। জীবন হচ্ছে একটা রেলগাড়ির মতো, যা প্রতি স্টেশনে থামে। থামার পর কেউ রেলগাড়ি থেকে নেমে যায়, আবার কেউ বা উঠে পড়ে তাতে। সবকিছু জেনেও বিয়ে করতে চাইছেন আমায়, কিন্তু কেন? এতে কি লাভ আপনার? লাভ না থাকলে লস তো আর নেই। তাছাড়া আমার মায়ের তোমাকে পছন্দ। ফুস করে নিঃশ্বাস ফেলল পায়রা। নীরবে স্থান ত্যাগ করলো। ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে ইফাত। চাঁদের দিকে তাকালে নিজের ব্যক্তিগত চাঁদটার কথা বড্ড মনে পড়ে তার। কত স্বপ্ন দেখেছিল যতদিন বেঁচে থাকবে ততদিন পায়রা নামক মায়াবিনীকে নিয়ে আকাশ দেখবে, চাঁদের হলদে আলো শরীরে মেখে নেবে। কিন্তু সেই স্বপ্ন অস্থায়ী, কিছু সময়ের জন্য পূরণ হয়েছিল বটে। তারপর আর দুজনের একসঙ্গে চাঁদ দেখা হয়নি। জড়ানো কণ্ঠে ইফাত বলে উঠল, প্রিয় পায়রা সোনা, তোমাকে খুঁজতে খুঁজতে যে আমি নিজেই একটু একটু করে ফুরিয়ে যাচ্ছি। যদি তুমি জানতে তোমার জন্য একটা পুরুষ প্রতি মিনিটে মিনিটে কতটা বিধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে হয়তো পৃথিবীর সকল নিয়ম ভেঙে গুড়িয়ে দিয়ে চলে আসতে আমার কাছে, ঘটাতে সকল অপেক্ষার অবসান। ধরণীতে সন্ধে নেমেছে। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগেই। চারিদিকে মোটামুটি নিস্তব্ধ। ক্লান্ত দেহখানা নিয়ে বাপের বাড়িতে পা রাখলেন স্মিতারা। ঘামে ভিজে গেছে পুরো শরীর। ননদকে দেখতেই বিস্ময় ভরা দৃষ্টিতে এগিয়ে আসে ছোট ভাইয়ের বউ দিলরুবা এবং ভাগ্নে বউ পারভিন। চমকায়িত কণ্ঠে দিলরুবা বলে উঠলেন, আয় হায়, এটা আমি কারে দেখতাছি? বৌমা, তাড়াতাড়ি আমার একটা সিমটি কাটো তো, আমি স্বপ্ন দেখতাছি না তো?
মুখখানির মলিনতা প্রগাঢ় হলো স্মিতার আর বিরক্তিকর সহিত বললেন, স্বপ্ন দেখবে কেন? আমি আইছি কেন, খুশি হও নাই? কি কন আপা, খুশি হইম না কেন? আপনারা যে বড় লোক মানুষ, গরিবের বাড়িতে তো আহেনই না, তাই একটু অবাক হইয়া গেছিলাম। কথাটা বলেই দিলরুবা বসতে দিলেন ননদকে, এগিয়ে দিলেন গামছা। স্মিতারা গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে শুধালেন, বারে কই? আপনার ভাই বুড়ো খেতে গেছে, সেখান থেকে যাইব বিলে মাছ ধরতে। সারা রাত মাছ ধইরা ভোর রাইতে ফিরবো। ওহ, আমার শরীরটা ভালো লাগতেছে না, ঘরে গিয়ে একটু জিরাই, ডাইকো না আমারে। আচ্ছা যান। ছোট ছোট কদম ফেলে ঘরে গেলেন স্মিতারা। বাপের রেখে যাওয়া ছাপড়া ভিটেতে এখন টিনের বাড়ি উঠেছে। ছোট ভাইটা তার পরিবার নিয়ে এখানেই থাকে। দিলরুবা তার পুত্রবধূ পারভিনের উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি গিয়া রান্না বসাবো, তোমার ফুপু শাশুড়ি আইছেন, অনেক বড় লোক হেরা, যা তা তো আর খাওয়াইতে পারি না। শাশুড়ির আদেশে মাথা নাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল পারভিন। আজ 2 দিন পর আরিফ এসেছে শহরে। ইফাত লম্বা হয়ে শুয়ে আছে বিছানায়। করুণ স্বরে আরিফ বলে উঠল, মেজো চাচাই এলাকায় লোক ডেকে চাচিকে তালাক দিছে, বাড়ি থেকেও বাইর করে দিছে। আরিফের মুখ থেকে কথাটা কর্ণপাত হতেই ভ্রুযুগল কুঁচকে গেল ইফাতের। বন্ধ চোখ জোড়া খুলে ফেলল আরিফ। পুনরায় বলল, কত কান্নাকাটি না করলো চাচি, কিন্তু কিছুতেই চাচার মন গলাতে পারলো না। শেষ বয়সে কি একটা দুর্ভোগেই না পোহাতে হলো। আম্মাকে তালাক দিয়েছে? আজ দুপুরেই তো ঘটনা ঘটেছে। তাদের মধ্যকার ভালোবাসার সম্পর্কে ধারণা আছে তোর? বাড়িতে সব কিছু আম্মার কথাতেই চলে। চেয়ারম্যান চাচার পর আম্মাকে আব্বা সবচেয়ে বেশি বিশ্বাস করেন। শেষ বয়সে এসে কিনা তালাক দিবে? কি ভুলভাল খবর নিয়ে এসেছিস বলতো? ঠিক খবরই নিয়ে এসেছি। সেখানেই আমার আব্বাই উপস্থিত ছিল। চাচির চরিত্রের দোষ দিয়ে তালাক দিয়েছে চাচাই। বিশ্বাস না হলে তুই গিয়ে দেখে আয়। কথা বাড়ালো না ইফাত। নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। কথাটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। ছোট থেকেই বাবা মাকে দেখে আসছে সে। তাদের মধ্যকার সম্পর্ক বরাবরই খুব ভালো। তাহলে 3 বছরে কি এমন ঘটলো যে একেবারে তালাক পর্যন্ত গড়িয়েছে ঘটনাটা? কিছুক্ষণ নীরবতার পর পুনরায় আরিফ বলে উঠল, লাইব্রেরির নাম করে চাচা সেখানে অস্ত্র আর মাদকের ব্যবসা করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে পার্টিরা এসে লেনদেন করে তাদের সঙ্গে। গ্রামটা আগের থেকে অনেক বদলে গেছে রে। এখন আর রাত বিরেতে বাইরে বের হওয়া যায় না। অধিকাংশ মানুষই তো বাথরুম ঘরের বাইরে। রাত হলে তারা সেই বাথরুমেও যেতে পারে না। অলিতে গলিতে ফাঁকা জায়গায় পেলেই ছেলেরা সেখানে বসে নেশা করে, সুযোগ পেলে চুরি করে। রশিদ চাচার ছোট মেয়েও ওই যে মৌরি। রাতের বেলা চাচা মাছ ধরতে যায়, ফেরে ফজরের আজান দিলে। চাচি তো আগে থেকে অসুস্থ। মেয়েটা মাঝরাতে একা একা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল। ঠিক তার পরদিন মেয়েটার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় মাঠে। পরনে কাপড় ছিল ছেঁড়া। তাকে ধরাধরি করে তখনই হাসপাতালে নেওয়া হয়। 2 দিন পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার বসছিল, কিন্তু সেখানেও সম্পূর্ণ দোষ হলো মৌরির। ধর্ষণকারীদের মধ্যকার একজন ছিল মেম্বারের ছেলে। তাই ন্যায় বিচারের বদলে হয় অন্যায় বিচার। 50,000 টাকা রশিদ চাচাকে ধরিয়ে দিয়ে মুখ বন্ধ করে দেয় মেম্বার। একটা মেয়ের ইজ্জতের দাম নাকি 50,000 টাকা। সেখান থেকে ফিরে সেই যে মৌরি ঘরে ঢুকলো, তারপর বের হলো লাশ হয়ে। দরজা ভেঙে প্রবেশ করতেই সবাই দেখতে পায় ফ্যানের সঙ্গে ঝুলছে তার নিথর দেহ। ইফাত বিস্ফোরিত নয়নে তাকালো আরিফের দিকে। প্রশ্ন করল, প্রমাণ থাকার পরেও ওর বিরুদ্ধে গেছে সব কিছু? বাবা চেয়ারম্যান চাচা ছিলেন না সেখানে? হ্যাঁ, বিচারক তো ওনরাই ছিলেন। মৌরির পক্ষে রায় হলে তো ওনরাই ফেসে যেতেন। তদন্ত হলো, ছেলেরা নেশাদ্রব্য পেল কোথায় সেই প্রশ্নও তা সামনে আসতো। উল্টো পিঠে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না ইফাত। কথাগুলো শুনে গা ঘিন ঘিন করছে। লজ্জা হচ্ছে, এমন একটা লোক তার পিতা, অথচ একসময় পিতার প্রতি যথেষ্ট সম্মান ছিল তার। সে সম্মান আজ ঘৃণায় পরিণত হয়েছে। সকাল হয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। এখনও সূর্য তার তেজ তেমনভাবে ফেলতে পারেনি ধরণীতে। চোখ ডুলে বিছানায় বসে আছে ইরা। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে অল্প স্বল্প আলো এসে ঘরটাকে করতে পেরেছে কিছুটা আলোকিত। ঘরের দরজা ঠেলে তখনই ভেতরে প্রবেশ করলো মামুন। ভাইকে দেখে চোখ জোড়া চিকচিক করে উঠল ইরার। কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করলো, কিন্তু বলতে পারলো না। মামুন বোনের সামনে এসে বসলো, জিজ্ঞেস করলো, এক জায়গায় যাবি? কোনে? গেলে দেখতে পাবি। আগে কল,
কনে নিয়ে যাইবা? যেইখানে গেলে তোর সব দুঃখ কষ্টে সমাপ্তি ঘটব, যার কাছে গেলে তোর জীবনটা আবারও আগের মতো সুন্দর হইয়া যাইব সেখানে। হাত বাড়িয়ে দিল ইরা, বলল, বান্ধন খুইলা দাও বড় ভাই। আগে কথা দে, খুইলা দিলেও একটুও লাফালাফি ছোড়াছুড়ি করবি না, যা কমু তাই শুনবি। কথা না শুনলে নিবা না? না, আবারও বান্দা রাখবো। ঠোঁট উল্টে নিল ইরা, বলল, যা কইবা তাই শুনবো। মুচকি হেসে বোনের হাতের বাঁধন খুলে দিল মামুন। তখনই ভেতরে প্রবেশ করলো কোহিলি, হাতে খাবারের ট্রে, বগল তলায় দুটো ব্যাগ চেপে ধরা। মামুন বসা থেকে উঠে দাঁড়ালো, বোনের উদ্দেশ্যে বলল, তোর ভাবি যা যা কইব তাই তাই শুনবি, যেমনে সাজাইব চুপচাপ হেমনে সাজবি। মাথা নাড়ালো ইরা। মামুন চলে গেল। কোহেলি ভেতরে এসে ট্রেটা বিছানার এক পাশে রেখে ননদকে বাথরুমে গেল। ব্রাশ করিয়ে একেবারে গোসল করিয়ে দিল। ঘরে এনে মন মতো সাজালো, খাবার খাইয়ে ডেকে আনলো মামুনকে। নেমাজ মিটার এখনো ঘুম ভাঙেনি। মাহবুবার ঘরের দরজা এখনো ভেতর থেকে লাগানো। বোনকে নিয়ে তখনই বাড়ি থেকে বেরিয়ে গেল মামুন। সকালের মৃদু ঠান্ডা বাতাসটা আসলে সুন্দর। আজ 3 বছর পর প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে পারছে এরা। ড্যাব ড্যাব করে চারিদিকে দেখতে ব্যস্ত সে। একটা অটো থামিয়ে বোনকে নিয়ে তাতে উঠে গেল মামুন। নিঃশব্দে ভাইয়ের হাত ধরে বসে আছে এরা, দৃষ্টি তার বাহিরে। বাড়ি থেকে আজ হলে ফিরবে পায়রা। একটা ব্যাগের ভিতরে বিভিন্ন খাবার দাবার ভরে দিচ্ছেন শিখা বেগম। মায়ের এমন কাজের সঙ্গে পূর্ব পরিচিত পায়রা। যখনই বাড়িতে আসে তখনই মা তার প্রিয় পিঠাগুলো তৈরি করে রাখে, সাথে বাবা কিনে আনে হরেক রকমের বিস্কুট, চানাচুর, সন্দেশ। আজ ফয়সাল ইসলাম মেয়েকে ভার্সিটি অবধি পৌঁছে দিয়ে আসবে, পারবেন না। আজ স্কুলে যাওয়াটা নাকি খুবই জরুরি। তৈরি হয়ে বাহিরে এলো পায়রা। নোমান হাত ঘড়ি বাঁধতে বাঁধতে এগিয়ে এলো তার উদ্দেশ্যে, বলল, চলো তাহলে। ভ্রুযুগল কুঁচকে নিল পায়রা। প্রশ্ন করল, চলো মানে? আপনি কোথায় যাচ্ছেন? ফয়সাল ইসলাম এগিয়ে এলেন, বললেন, নোমানের নুরিও আজ বাড়িতে ফিরে যাবে, তাই আমি বলেছি তোকেও যাতে পৌঁছে দেয়। তোরা সবাই তো রাজশাহীতে যাচ্ছিস, ভার্সিটির সামনে না হয় নামিয়ে দিবি তোকে। আর কথা বাড়ালো না পায়রা। নোমান এবং ফয়সাল ইসলাম মিলে ব্যাগগুলো গাড়িতে রাখলো। প্লাবন খোঁচা মেরে বোনের উদ্দেশ্যে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করিস পারু? হল থেকে বাড়িতে ফিরলেই না তোকে দেখে আমার ভয় লাগে, কলিজা কেঁপে ওঠে। মুখ বাগালো পায়রা, বিদ্রুপ করে বলল, মানুষের আবার কলিজা আছে নাকি? কই, কখনো তো কোনো বইয়ে পেলাম না এই কথা। তুমি আবার কোন বইয়ে পড়েছিলে ভাইয়া? একটা ছবি তুলে পাঠিয়ে দিও তো। ভরকে গেল প্লাবন। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কেউ শুনে ফেললো না তো। কিন্তু না, কেউ কিছু শোনেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল মিনমিনে স্বরে, বলল, দুর্গাদি যা লিডার তাই কলিজা। কি জানি, আমি তো আবার লিভারের বাংলা যকৃৎ পড়েছিলাম কিনা। থতমত খেয়ে গেল প্লাবন। সহজ জিনিসটাই মুহূর্তে জট পাকিয়ে গেল মস্তিষ্কে। প্লাবনের মুখভঙ্গি দেখে মনে মনে হাসলো পায়রা। সবার থেকে বিদায় নিয়ে উঠে পড়লো গাড়িতে। রাস্তার 2 ধারে মস্ত বড় বড় দালান। এরা নীরবে চারদিক দেখছে। সিএনজি ভাড়া মিটিয়ে এরার হাত শক্ত করে ধরে রাস্তা পার হলো মামুন। একটা দালানের সামনে এসে দাঁড়ালে দারোয়ান ভ্রু কুচকে শুধালেন, কারে চাই? পকেট থেকে মোবাইলটা বের করে লোকটাকে কি যেন দেখালো মামুন। তৎক্ষণাৎ গেট খুলে দিলেন দারোয়ান। বললেন, 6 তলায় 3 নম্বর ফ্ল্যাট। আর বিলম্ব না করে ইরাকে নিয়ে ভেতরে ঢুকলো। লিফটের মাধ্যমে উঠে গেল 6 তলায়। 3 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে চাপলো কলিং বেল। ইরা ফিসফিস করে প্রশ্ন করলো, এইটা কই আনছো ভাই? কে থাকে আনে? বোনের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দরজা খুলে দিলেন একজন মাঝবয়সী মহিলা। শুধালেন, কি দরকার? ফ্ল্যাটের মালিক কই, তারে ডাইকা দেন। মহিলাটি দরজা ভিড়িয়ে ভেতরে চলে গেলেন। কয়েক মিনিট অপেক্ষা করার পর একজন পুরুষ এসে দরজার সামনে দাঁড়ালো। সামনের মানুষ দুজনকে দেখে তার চোখে মুখে বিস্ময়ে মামুনের অধরে হাসি। সামনের ব্যক্তিটিকে দেখতেই অধরের হাসির বিলীন হয়ে গেল। ইরার অনুভূতিগুলো যেন এক লহমায় থমকে গেল, হয়ে গেল হতবম্ব, হতবাক। এ তো আতিফ, কিন্তু এও এখানে কি করছে? মৃত মানুষ কিভাবেই বা জীবিত হলো? নড়চড়বিহীন দাঁড়িয়ে রইল ইরা। সবকিছু যেন তার নিকট স্বপ্নের মতো লাগছে। সত্যি কি এটা স্বপ্ন? পুরুষটি 2 কদম এগিয়ে এলো, অস্ফুট স্বরে বলে উঠল, ইরা। এবার যেন হুঁশ ফিরে ফেলো ইরা। ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। মামুন মৃদু হেসে মাথা নাড়াতেই আতিফের বক্ষস্থলে ঠাঁই দিল। চমকায়িত কণ্ঠে বলল, আতিফ।
আতিফের কান পর্যন্ত শব্দটি পৌঁছালো না, কারণ উচ্চারণটা ছিল অত্যন্ত অস্ফুট। কয়েক মুহূর্ত স্থির থেকে স্ত্রীর মাথায় হাত রাখলো আতিফ। আজ বুকটা ভরাট ভরাট লাগছে তার, প্রশান্তি বইছে হৃদয় প্রাঙ্গণ জুড়ে। দৃষ্টি গেল সামনে দাঁড়ানো মামুনের পানে। মামুন তাকে ইশারায় আশ্বস্ত করতেই আতিফ দম ফেললো। সে চিরচেনা মুখ, চিরচেনা স্পর্শ পেতেই কম্পিত হলো ইরার ভগ্ন হৃদয়। হাতের বাঁধন শক্ত হলো, ভুলে গেল এতদিনকার সেই কষ্টগুলো, বন্ধ হলো সকল পাগলামি। দেহের ব্যথাগুলো সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। এলোমেলো বাক্যে জিজ্ঞেস করলো, ইরাবতী? সশব্দে কেঁদে উঠল ইরা। মামুন নিচু কণ্ঠে আতিফের উদ্দেশ্যে বলল, ওরে লইয়া ভিতরে যাও, কথা কও দুজনে। মাথা নাড়ল আতিফ। ইরাকে নিয়ে পা বাড়ালো ঘরের দিকে। যাওয়ার আগে বুয়াকে বলে গেল মামুনকে যাতে চা বিস্কুট দিয়ে যায়। মামুন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। স্থান বদলেছে, আগের ফ্ল্যাটও বদলেছে, ঘরের আসবাবপত্র সহ সব কিছু বদলেছে। শুধু বদলায়নি প্রিয় মানুষের মুখের আদল, বদলায়নি ভালোবাসা। স্ত্রীকে নিয়ে সেদিন শ্বশুরের বাড়ি গিয়েছিল মামুন। রাতের খাওয়া শেষে বিছানায় সবে শুয়েছে সে, তখনই মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে মায়ের নাম্বারটা দেখে উঠে বসলো মামুন। রিসিভ করে মোবাইল কানে ধরতেই অপর পাশ থেকে মাহবুবা বিচলিত কণ্ঠে বলে উঠলেন, এই জায়গা তো বড় সড়ো একটা ঝামেলা হইয়া গেছে মামুন। কি ঝামেলা আম্মা? তোর আব্বা ইরারে আটকায় রাখছে। ওর জামাই আসিল ওরে নিতে, কিন্তু তারে একলাই ফিরাইয়া দিছে। লোক ঠিক করছে ইরার জামাইরে মায়েরা ফেলবার লাগা। কিছুটা চমকে যায় মামুন। এত বড় একটা বুদ্ধি আটলেন বাবা, অথচ তাকেই জানানো হয়নি কিছু। মাহবুবা এবার গম্ভীর কণ্ঠে ছেলের উদ্দেশ্যে বললেন, আমি যা কমু মনোযোগ দিয়ে শুনবি। মনে কর এইটা তোর মায়ের আদেশ। পোলাডারে তোর বাপের হাত থেকে বাঁচা। এমন অন্যায় কামে যাতে তোর বাপে একটু সফল না হয়। আমি চাই না কোনো খুনকারামি হোক, কারো জীবন নষ্ট হোক। তাই যেইখানে থাকোস না কেন, পোলাডারে গিয়া বাঁচা। মায়ের কথায় ললাটে ভাঁজ পড়ে মামুনের। চমকায়িত কণ্ঠে শুধায়, তুমি এইটা করতেছো আম্মা? ঠিক আছে তো তুমি? দীর্ঘশ্বাস ফেলেন মাহবুবা। বললেন, আমার রাগ আমার স্বামীর উপরে, আমার রাগ আমার সতীন আত্মার পোলাপান উপরে। তাই বইলা আমি চাই না কোনো অপরাধ না কইরা কারোর জীবন নষ্ট হোক। কাউরে ভালোবাসা অপরাধ না, অপরাধ তো সেইটাই যারা সেই ভালোবাসার বাধা দেয়। তুই তারে রক্ষা কর, নিরাপদ জায়গায় সরাই দে, যাতে তোর বাপ কিছু টের না পায়। কথাটা বলেই কল কেটে দেন মাহবুবা। বাবা মায়ের বাধ্য সন্তান মামুন। বিশেষ করে মাকে সে খুব ভালোবাসে। এই প্রথম মা তাকে একটা কাজের আদেশ দিয়েছেন যা অমান্য করার দুঃসাহস তার নেই। তখনই শার্টটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ে মামুন। লাঠিয়ালদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতেই সবটা বলে দেয় তাকে। বিলম্ব না করে সেখানে পৌঁছে যায় মামুন, কিন্তু ততক্ষণে তাদের লোকেরা আত্মরা করে ফেলেছে আতিফকে। বাবাকে বিভিন্ন বুঝ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েই আতিফকে নিয়ে সোজা সদরের হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। আতিফের সুস্থ হতে লেগেছিল অনেক সময়। তার চিকিৎসার সকল খরচ মামুন নিজেই বহন করে, কিন্তু মায়ের নিষেধাজ্ঞায় এতদিন চেয়েও ইরার সঙ্গে আতিফের দেখা করাতে পারেনি। স্বামীর পায়ের কাছে বসে পড়লে ইরা হো হো করে কেঁদে উঠল। নত মস্তকে অপরাধীর ন্যায় বলল, আমারে মাফ কইরা দাও আতিফ, আমি পারি নাই আমগো বাচ্চাটারে বাঁচাইতে, আমি পারি নাই। আমার আব্বা আমারে বিশ্বাস করে ঠইকে গেছি, সব কিছু হারাইছি। এতগুলো দিন পাগল বইলা আমারে বান্দা রাখছিল তারা, অথচ বিশ্বাস করো আমি পাগল না। আমারে মাফ কইরা দাও আতিফ, দয়া কইরা আমারে তুইকা আজ যাইও না, তুমি যা কইবা তাই শুনবো আমি। স্ত্রীর প্রতি আর কোনো রাগ নেই আতিফের। মামুনের কাছ থেকে অনেক আগেই তার পরিস্থিতির কথা জানতে পেরেছে। চেয়েছিল স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে, কিন্তু পারেনি। ওদিকে পা বাড়ানোর সাহস হয়নি। আবার গেলে হয়তো লাশ হয়ে ফিরে আসতে হতো। মেঝে থেকে উঠিয়ে স্ত্রীকে বুকের সাথে জড়িয়ে ধরল আতিফ। বলল, মাফ করেছি, কেঁদো না তুমি। তোমাকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না, কথা দিলাম। বাচ্চার কান্নার শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল কোহেলির। এক প্রকার বাধ্য হয়ে শোয়া থেকে উঠে বসলো সে। কান্নার আওয়াজটা এখনো তীব্র। ঘুম ঘুম চোখে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। এক লহমায় গায়েব হয়ে গেল সব ঘুম। বিছানার এক পাশে ছোট্ট একটা বাচ্চা শুয়ে আছে, মায়া ভরা মুখশ্রী তার। হাত পা নাড়িয়ে এক
নাগারে কেঁদে চলেছে, কান্নার ফলে নাকের ডগা এবং গাল দুটো লাল টুকটুকে দেখাচ্ছে। ঘরের আশেপাশে চোখ ঘুরালো কোহিলি, কিন্তু দেখতে পেল না কাউকে। জলজ্যান্ত একটা বাচ্চা এখানে এলো কোত্থেকে? ভাবনার মধ্যেই কোহিলি টের পেল বাচ্চাটা পটি করে দিয়েছে, মূলত এটাই তার কান্নার কারণ। বাচ্চাটাকে পরিষ্কার করে দিয়ে কোলে তুলে নিতেই কান্না থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার মুখশ্রীতে। অজান্তেই ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল কোহিলির। আচ্ছা, বাচ্চারা এত আদরে হয় কেন? বাচ্চাটাকে কোলে নিয়েই নিচে নেমে এলো কোহিলি। মাহবুবা সোফায় বসে পান চিবোচ্ছেন, মামুন মায়ের পাশেই বসা। কি বিষয়ে যেন কথা বলছে। তাদের সামনে এসে দাঁড়ালো কোহিলি, বাচ্চাটাকে দেখিয়ে বলল, কার বাচ্চা এটা? আমাদের বিছানায় কে যেন শুইয়ে রেখে গেছে, পটি করে কি কান্নাটাই না করছিল। মুচকি হাসলো মামুন, উত্তরে বলল, আমগো বাচ্চা। ললাটে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ল কোহিলির। বিস্মিত স্বরে প্রশ্ন জিজ্ঞেস করলো, কি বললেন? এটা আমাকে মাইয়া। তোমার তো মাইয়ার অনেক শখ ছিল, একটা মাইয়া হইব, তারে নাকি মন মতো সাজাইবা তুমি। তোমার শখটা পূরণ হইছে। বিপরীতে কিছু বলতে চাইল কোহিলি, কিন্তু পারল না। আবারও কেঁদে উঠল বাচ্চাটি। মাহবুবা ভ্রু উঁচিয়ে বললেন, আমার নাতনিরা খিদার জ্বালাই কান্তাছে, আর তুমি এনে হাঁ কইরা দাঁড়াই আছো বৌমা। আমি না মায়ারে দুধ জাল দিয়া কইছিলাম, এতক্ষণে মনে হয় জাল দেয়া শেষ। যাও, ওরে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। শাশুড়ির আদেশে নড়ে চড়ে উঠল কোহিলি। দ্রুত রান্নাঘরের দিকে অগ্রসর হলো। দুদিন অতিবাহিত হলো। বাড়ির উঠোনে বসে আছেন ইসমেতারা। মুখে রা নেই ওনার। ছোট ভাই বারে কিছুটা দূরত্ব রেখে বড় বোনের পাশে বসলো। আমতা আমতা করে বলল, তা বুবু, দুলাভাই তো দেই তোমারে নিতে আইলো না, এমনকি কাউরে পাঠাইলো না পর্যন্ত। হতাশ দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালেন ইসমেতারা। কিছুটা ঘাবড়ে গেল বারেক। তৎক্ষণাৎ উপরের পাটির দাঁতগুলো বের করে হাসলো, বলল, না মানে তুমি তো সহজে এদিকে আও না, তার উপর এইবার হুট কইরা আইলা, আবার 2 দিন হইয়া গেল, এমনও আসো তাই কইলাম। ফোঁস করে নিঃশ্বাস ফেলেন তিনি। তালাকের ঘটনাটা খুলে বললেন ভাইকে। আটকে উঠল বারেক। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রইল বোনের মুখশ্রীতে। দিলরুবা রান্না করছেন, হাস্যজল মুখে নেমে এসেছে আধার। কেটে গেল কিছু মুহূর্ত। বারেক আমতা আমতা করে বোনের উদ্দেশ্যে বলল, অভাবের সংসার, আমাগোর নিজেরাই তো ঠিকমতো খাইতে পারি না, তার উপর তুমি থাকবা বুবু। চোখ জ্বলে উঠল ইসমিতারার। চোখে মুখে রাগ স্পষ্ট, কণ্ঠে তেজ নিয়ে বললেন, থাকুম শুইয়া শুলে জড়াইয়া পড়ছে কালসাপ একটা। বাপের কালে ঘর ভেঙ্গা কাঠ টিন দিয়া বাড়ি বানানোর তো সামর্থ্য ছিল না, আমার টাকা দিয়ে বাড়ি বানাইতে সাহায্য করছি। জমির চাষের লাগে গরু লাগবো, সেই গরুর টাকাও আমি দিচ্ছি। ফোলা বিয়া দিছ, তার খরচ আমি বহন করছি। প্রতি ঈদের নতুন নতুন জামা ফরাইছি, এগুলো কইতে ওনার আলমারির থেকে টাকা চুরি কইরা তো করে ফরাইলাম। এখন আমার দুঃখের দিনে আমার অভাব দেখাস? মনমরা হয়ে নতমস্তকে বসে রইল বারেক। ফাঁকা কড়াইতে খুন্তি দিয়ে অযথা নাড়াচাড়া করে শব্দ তুলছেন দিলরুবা। গরম চোখে সেদিকে তাকিয়ে ঘরে চলে গেলেন ইসমেতারা। মামুন ঘরে আসতে তাকে চেপে ধরলেও কোহিলি। স্ত্রীর এমন কাণ্ডে হকচকিয়ে যায় মামুন সুধায়, কি হইছে? হাত ধইরা রাখছো কেন? আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন কেন? কোথায় পেলেন এই বাচ্চা? সত্যি করে বলুন। দম ছেড়ে বিছানায় বসলো মামুন। স্ত্রী যে সত্যটা না জেনে ছাড়বে না বুঝে গেছে। ধীরে ধীরে বলতে লাগলো, কয়দিন ধইরা কাশিটা বাড়ছিল, তুমি তো কইলা ডাক্তার দেখাইতাম, কিন্তু সময়ের অভাবে দেখাইতে পারছিলাম না। ইরারে দিয়া আসার সময় ভাবলাম একেবারে শহর থাইকা ডাক্তার দেখাই আসি, তাই হসপিটালে গেছিলাম। ওইখানে একটা মহিলা বাচ্চাটা জন্ম দিতে গিয়া মরে গেল। মাইয়া হওয়ার বাচ্চার বাপিও মায়েরারে নিব না কইয়া দিছে। তখন আমার মনে পড়ল আমাগো কথা, আমাগো তো কোনো বাচ্চা নাই বউ, তাই ওরে নিয়ে আইলাম। কোহলির মনটা এতক্ষণ খুঁতখুত করছিল, ভয় হানা দিয়েছিল। বাচ্চাটার মায়ে জড়িয়ে যাওয়ার পর যদি তার আসল বাবা মা তাকে নিতে চলে আসে তখন কি হবে, কিভাবে থাকবে কোহলি? মামুন স্লান হেসে স্ত্রীর উদ্দেশ্যে পুনরায় বলল, শোনো বউ, জন্ম দিলে কিন্তু বাপ মা হওয়া যায় না। বাপ মা হওয়ার লাইগা ভালোবাসতে জানতে হয়, সন্তানের ভালো মন্দ খেয়াল রাখতে হয়, দায়িত্ব পালন করতে হয়। এই যে ছোট আম্মারে দেখো না, সে কিন্তু দুইটা পোলা মাইয়ার জন্মদাত্রী মা, কিন্তু কি লাভ হইল? আদৌ কি হেই মা হইতে পারে নাই। সন্তানগো জীবন নষ্ট করে দিছে। মা নামের কলঙ্ক সে। আমার আম্মার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আম্মা পরিস্থিতির শিকার, কিন্তু মা হিসেবে, শাশুড়ি হিসেবে, মানুষ হিসেবে আমার আম্মা ভালা। ইরার জীবনে আতিবের ফিরে আসা দিয়ে
ওর জীবন বদলাতে পারছি আমি, কিন্তু রিফাত, ওর জীবনে চাইলে কি পায়রারে আনতে পারমু? তার খবর তো আমার জানা নাই, ইফাতের খবরও জানি না। সে যাই হোক, এই মাইয়া আমাগো, ওর বাপ মা আমরা। তুমি ওরে তোমার মতো কইরা বড় করবা। আমাগো মাইয়া অনেক শিক্ষিত হইব। আমি পড়ালেখা করি নাই তো কি হইছে, আমাগো মাইয়া ডারে আমি ঠিক লেখাপড়া করামো। চোখ জোড়া ঘোলাটে হয়ে এলো কোহেলির, জড়িয়ে ধরলো স্বামীকে। মামুন মুচকি হেসে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খানিকক্ষণ নীরবতার পর কোহেলি শুধালো, ওর তো একটা নাম রাখা উচিত, তা কি নাম রাখবেন ভেবেছেন কিছু? নাম আমি ঠিক কইরা রাখছি। উৎসুক দৃষ্টিতে স্বামীর মুখশ্রীতে তাকালো কোহেলি। মামুন ফিসফিসিয়ে বলল, কুহু। নামটা বড্ড পছন্দ হয়েছে কোহলির। অধরের হাসিটা আরও চওড়াও হলো। ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে বিছানায় পড়ে গিয়েছিল আতিফের মা জাবেদা বানু। একটা বছর বিছানায় কাতরাতে কাতরাতে অবশেষে মারা যান বছর দুয়েক আগে। স্ত্রীকে হারিয়ে আফাজ উদ্দিনও বদলে গেছেন। দিনে যা দুটো কথা বলেন, তাও আবার প্রয়োজনে। সুস্থ হতে হতে পুরনো চাকরিটা চলে যায় আতিফের। নতুন চাকরি খুঁজতে পোহাতে হয়েছিল অনেক ঝামেলা। এই যুগে চাকরি পাওয়া অত সহজ নয়। অনেক চেষ্টার পর একটা চাকরি পেয়েছিল। তখনই পুরনো ফ্ল্যাট বদলে নতুন ঠিকানায় পাড়ি জমায়। আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এরা। নিজেদের মধ্যকার সব কিছুই ঠিক করে নিয়েছে আতিফ। রাগ করতে চেয়েও মেয়েটার উপর রাগ করতে পারেনি সে। চাইলে কি ভালোবাসার মানুষের উপর বেশি দিন রাগ করে থাকা যায়? আতিফের রাগ কমে গেছে অনেক আগেই। প্রিয় মানুষের সঙ্গে দূরত্বটা ঘুচিয়ে দিয়েছিল সকল রাগ অভিমান। নতুন করে রাগ অভিমান জমিয়ে আর হারাতে চায় না মেয়েটিকে। নাস্তা সেরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হচ্ছে আরিফ। নাইমা এগিয়ে এসে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলো, কই যাও এমন কইরা? খেতে যাই, ওইখান থেকে সোজা মির্জা বাড়িতে যাব। মির্জা বাড়িতে যাইবা কেন? ওই বাড়িতে কি? বড় চাচি লোক দিয়ে খবর পাঠাইছে, অনেক দিন আগে কিন্তু যাওয়া হয় নাই, এবার যাওয়া যাক। কি বলে দরকারি কথা আছে। ও ফিরবা না আইস? কথা বলেই চলে আসবো। বেজায় খুশি হলো নাইমা। স্ত্রীর কপালে চুম্বন এঁকে বাড়ি থেকে বের হলো আরিফ। আজ নেওয়াজ মির্জা বাড়িতে নেই। রাতে যে ফিরবেন না এও বলে গেছেন। তোফায়েল চেয়ারম্যান হজ করতে যাবেন। যাওয়ার আগে ওনার সঙ্গে কি বলে এক গুরুত্বপূর্ণ কাজ আছে, যার কারণে আজ নেওয়াজ মির্জা ওনার বাগান বাড়িতে থাকবেন। দুপুরের জন্য অনেক পদ রান্না করেছেন মাহবুবা। রান্নাবান্নার মাঝখানে আমিনার মা এসে খবর দিল, চাচি আরিফ আইছে, আপনারে খুঁজতাছে। ডালে আরেকটু লবণ দিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে আমিনার মায়ের উদ্দেশ্যে মাহবুবা বললেন, এদিকটা একটু দেখো তুমি, আমি আইতাছি। আমিনার মা মাথা নাড়িয়ে চুলার কাছে চলে গেল। সোফায় বসে আছে আরিফ, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মাহবুবা মাথায় ঘোমটা টেনে তার সোজাসুজি এসে বসলেন। ওনার উপস্থিতি টের পেতেই মাথা তুলে তাকালো আরিফ। অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তা খবর কি তোর? কবে কইছিলাম আমার লগে দেখা করতে, আর আইলি না কবে? আসলে চাচি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। 1.5 বছর ধইরা তোর খালি ব্যস্ততা। বাড়ি থেইকা তেমন বাইর হই না বইলা তোরে ডাক্কা পাঠাইলাম লোক দিয়া, কিন্তু তুই আহস না। তোর এই না আসার লাইগা কত কিছু যে হইয়া গেল আল্লাহ জানে। ভ্রুযুগল কুঁচকে গেল আরিফের। বিপরীতে প্রশ্ন করতে চেয়েও পারল না। মাহবুবা সোজা সাপটা প্রশ্ন করে বসলেন, ইফাতে কই? ঘাবড়াল না আরিফ এই প্রশ্নের সম্মুখীন। সে গত 3 বছর ধরেই হয়ে আসছে। আত্মবিশ্বাসের সহিত বলল, ওর খবর জানি না চাচি, পরিবারের সাথে যোগাযোগ রাখে নাই, সেখানে আমি কে যে আমার সাথে যোগাযোগ রাখবো? মুচকি হাসলেন মাহবুবা। আশেপাশে একবার লক্ষ্য করে নিলেন, কণ্ঠে তেজ কমিয়ে এনে বললেন, মিথ্যা কথা দেখি ভালো কইরাই কইতে পারোস, সেসব বাদ দে। তা তুই কি চাস না তোর বন্ধুর জীবনটা আবারও আগের মতো সুখের হইয়া যাক? আবারও সে বইয়ের লাগে নতুন কইরা সংসার শুরু করুক। ওই পোলারে ফোন দিয়া বাড়িতে আইতে ক, চিন্তা নাই, উনি আজই আর বাড়ি মুখো হইব না। মামুনও মনে হয় না রাইতের আগে ফিরব, তাই ইফাতে আইলেও কেউ টেরও পাইব না। বউয়ের লগে আবার সংসার শুরু করব মানে? আগের মতো জীবনে সুখে হইয়া যাইব মানে? আপনার কথা বুঝলাম না চাচি। ফোন লাগা তোর বন্ধুরে, এক কথা বারবার দুজনরে কইতে পারুম না। নিজের মোবাইলের দিকে তাকিয়ে আছে আরিফ। ফোন করে আসতে বলবে কি বলবে না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মাহবুবা কণ্ঠে বিরক্ত আনে বলল, আজই যদি হে আসে তাহলে তার ক্ষতি হইব না, বরং উপকার হইব।
তখন আমার উপরে কৃতজ্ঞতা থাকবে, বুঝলি? চট করে নাম্বারে কল লাগালো আরিফ। রিং হতে হতে কেটে গেল। ইফাতের এই এক সমস্যা, প্রথমবার সে কিছুতেই কল ধরে না, দ্বিতীয়বার ঠিকই রিসিভ হলো কল। বিরক্তি নিয়ে শুধালো, এ সময় কল দিস কেন? বিপরীতে কিছু বলার সুযোগ পেল না আরিফ। তার হাত থেকে মোবাইলটা এক প্রকার কেড়ে নিলেন মাহবুবা। কর্কশ কণ্ঠে বললেন, যা কমু কান খইলা শুনবি, একদম ফোন কাইটা দেওয়ার কথা মাথায় আনবি না। পরিচিত কণ্ঠস্বর পেতে চমকায় ইফাত। নীরব থাকে। মাহবুবা বলেন, 1.5 বছর ধইরা তোর আমানতের হদিস আমার কাছে জমায়া আছে। সেই হদিস তোরে দেওয়ার লাইগাই তোর বন্ধুরে কতবার খবর দিলাম, কিন্তু হে আমার লাগে দেখাই করল না। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি আয়, নিজের আমানতের হদিস লইয়া যা। ভুলে যান সেই হদিস। এই জীবনে আমার আর কিছুরই প্রয়োজন নেই। বাকি জীবনটা আমি একাই কাটিয়ে দিতে চাই। একা থাকবি? আগে না বউ বউ করিরা মুখে ফেনা তৈলা ফেলতি, তাহলে এখন একা থাকবি কেন? বউরে কি ভুলাই গেছস? তা তোর বউটার নাম জানি কি আছিল, পায়রা না কি জানো? তারেও কি লাগবো না তোর? আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে ভুইলাই যাই তার কথা। তোর তো আর বউয়ের দরকার নাই, রাখি। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই অন্তরাত্মা কেঁপে উঠল ইফাতের। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, পায়রা? আমার পায়রার খবর জানেন আপনি? বাড়িতে আপাতত তেমন কেউ নাই, চাইলে চইলা আসতে পারোস। বলেই কল কেটে দিলেন মাহবুবা। ইফাতকে কিছু বলার সুযোগ দিল না। আরিফ চমকায়িত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহবুবার মুখশ্রীতে। মাহবুবা উঠে দাঁড়ালেন, বললেন, এনে বইয়া থাক, দুপুরে না খাইয়া যাবি না, কইয়া দিলাম। আরিফ নিশ্চুপ হয়ে বসে রইল পূর্বের স্থানে। সবকিছু মাথার উপর দিয়ে গেল। পায়ের নামটা শুনতেই অফিস থেকে এক প্রকার হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ইফাত। তোফাইলের বাগান বাড়িতে নেওয়াজ মির্জা সহ বেশ কয়েকজন বসে আছে। মুখগুলো অপরিচিত। সেন্টার টেবিলের উপর টাকার ব্যাগ রাখা। কাজের লোকেদের ছুটি দিয়ে দিয়েছেন তিনি। তোফাইল হেসে লোকদের উদ্দেশ্যে বললেন, আমি আবার হজে যাব, কাল রাতেই আমার ফ্লাইট। মায়া আর মায়ার জামাই আবার কাতারে থাকে, তারাই আমার এই হজ করাইতে চাইতেছে। তো ফিরতে ফিরতে একটু দেরি হইব, তাই ভাবলাম কামের কামটা কইরা যাই। লোকগুলোর মধ্যকার একজন হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য। তোফায়েলও নিজের হাত বাড়িয়ে দিলেন। লোকটি বললেন, তাহলে ডিল ফাইনাল। এই দিকটা আপনারা সামলে নেবেন। এসব কাজে যেমন টাকা বেশি তেমন রিস্কও বেশি, তাই পুলিশের ঝামেলা যাতে না হয়, না হলে কিন্তু সবাইকে ফাঁসতে হবে। সেসব লইয়া চিন্তা করিয়েন না, আমার অবর্তমানে মির্জা সব সামলাইয়া নিব। কি কও মির্জা? নেওয়াজ মির্জা হেসে সায় দিলেন। দুপুরের খানিক পরে তুলাপুর গ্রামে পৌঁছালো ইফাত। গ্রামের লোকজন এত বছর পর তাকে দেখে যেন বেশ অবাক হয়েছে। হাঁ করে তাকিয়েছিল তার দিকে। কয়েকজন তো নানা ধরনের প্রশ্ন পর্যন্ত করে বসেছিল। সেসবে পাত্তা দেয়নি। মির্জা বাড়িতে পৌঁছালো ইফাত। অন্দরমহলে এসে পেয়ে গেল আরিফের দেখা। বন্ধুর পাশে এসে বসলো। জিজ্ঞেস করলো, কোথায় বড় আম্মা? পায়রা সম্পর্কে তোকে কি কিছু বলেছে? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো আরিফ। মাহবুবা অন্দরমহলে উকি দিয়ে বললেন, খাওন বাড়ছি, খাইতে আয়, তোর লাইগা আরিফও না খাইয়া বইয়া আছে। ইফাতের শুকনো চোখে মুখে অস্থিরতা এবং ক্লান্তি। শুকনো ঠোঁট জোড়ার জিভ দিয়ে ভিজিয়ে বলল, আমার ক্ষুধা নেই। তখন যেন কি বলবেন বলছিলেন, বলুন না। মাহবুবা ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করলেন, খাওয়ার আগে কোনো কথা নাই। বাধ্য হয়েই অবাধ্য মন নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলো ইফাত। পেটে ক্ষুধা যেই নেই এমন নয়, কিন্তু একদম খেতে ইচ্ছে করছে না তার। তার পাশে আরিফও বসেছে। দুজনের পাতে মাছ তুলে দিয়ে একটা চেয়ার টেনে বসলেন মাহবুবা। খাবার সামনে রেখে অযথা তা নাড়াচাড়া করছে ইফাত। কোনো এক ভাবনায় মগ্ন সে। সেই কাঙ্ক্ষিত কথাটা শোনার জন্য উতলা হয়ে উঠেছে মন। নীরবে মাহবুবা তার হাবভাব বোঝার চেষ্টা করলেন। নীরবতা ভেঙে বললেন, আমার বাপ আছিল জমিদার গোছের লোক, খুব বিদ্যমান অবস্থাশালী। বাপজনের জমি জমা টাকা পয়সার কোনো অভাব ছিল না। ইউনিয়নের ধনী পরিবারের মধ্যে আমাকে নাম হইল সবার উপরে। আমাদের মায়ের পেটের 9 ভাই বোন। 9 ভাই বোনের মধ্যে আমি আসলাম 7 নম্বর, তাই সবাই অনেক আদরের ছিলাম। এক কথায় চোখের মণি। অভাব কারে কয়, দুঃখ কারে কয় বুঝতাম না সেই সময়। তোর আব্বাই হইল আমার ফুপার দুঃসম্পর্কের আত্মীয়।
তখন মায়াগো অল্প বয়সে বিয়া দিয়া দিত, এখন কিন্তু অনেকেই দেয়। ফুপা আমার লাইগা বিয়ার সম্বন্ধ নিয়ে আসে। আব্বা প্রথমে মির্জা বাড়ির লগে আত্মীয়তার সম্পর্ক করতে রাজি না হলেও ফুপার অনেক বোঝানোর পর তা ভরসায় বিয়ে দিতে রাজি হয়। কত স্বপ্ন লইয়া এই বাড়িতে বউ হইয়া আসছিলাম আমি। বিয়ের পর ভালো একটা শাশুড়ি পাইছিলাম, যে আমারে মায়ের মতো আদর যত্ন কইরা নিজ হাতে সব শিখাইছে। শিখাবো না এবার কেন? বিয়ার শেষে বিদায়ের সময় মায়ের লগে ভুরি ভুরি স্বর্ণ লঙ্কা টাকা পয়সা পাঠাইছিল আমার বাপ জানে, যার লাইগা শ্বশুর বাড়িতে আমার আলাদাই একটা কদর ছিল। রোজার মাসে ঘোড়ার গাড়িতে কইরা ইফতারি পাঠাতো। আমার বাপজানের বিশাল গরুর খামার আসিল, সেই খামার থাইকা কোরবানি ঈদে কত গরু যে আইসত, সবাই শুধু হাঁ কইরা তাকাইয়া দেখত। আর তোর বাপে এত ভালো ভাগ্য লইয়া হিংসা করত। 2 বছরের মধ্যে আমি পাক্কা গিন্নি হইয়া যাই। মির্জা বাড়ির হেসেলের দায়িত্ব আমার উপরে দিয়ে শাশুড়ি আম্মা নিশ্চিন্ত। তোর বাপেরও আমারে খুব ভালোবাসত। সবার লাগে হে খটর আচরণ করলেও আমার সামনে আসিল নরম মনের মানুষ। লোকমুখে শুনছিলাম ওনার দাদা নাকি এককালে ডাকাত আসিল, ডাকাতে কইরা অনেক পয়সা পাতি কামাইছে, শেষে মানুষের মার খাইয়া নিজের বাপের দেশ ছাইরা এনে আইসা জমি জমা কিনা বাড়ি করছে। আমার শ্বশুর সেইখান থেকেই আরো জমি বাড়াইছে। বেশিরভাগ জমি জমা অন্যেরটা মায়েরা ধইরা কারাই নিয়ে নিজের গোলায় ভরছে। এই যে তোর চাচা, হে তোর মতোই শহরে গেছিল লেখাপড়া করতে, সেই সুযোগে তোর বাপ তারে ঠকাইয়া সব সম্পত্তি ছলে বলে নিজের নামে কইরা নাই। পরে যখন তোর চাচা ভাগ চাইতে আহে, তখন শহরে একটা বাড়ি কিনা দিয়ে তারে চুপ কইরা রাখে। সেই সব কথা বাদ দে, তোর বাপেরে আমি অনেক ভালোবাসতাম। রাইতে আমরা বাসাতেই নিজ হাতে পায়ে আলতা লাগাইয়া দিত উনি। খাওয়ার সময় আমারও খাইয়া দিত। রান্না করতে গেলে হাত পুরা গেলে পাগলের লাহান করত। আমিও তারে ছাড়া কিচ্ছু বুঝতাম না। বাপ জানে খবর পাঠাইলে বেড়াইতে যাইতাম না, এর লাইগায় মানুষ খালি আমারে জামাই পাগল করিত। কিন্তু সেই সব কথা তোয়াক্কা করতাম না আমি। বিয়ার কয়টা বছর আনন্দে কাটলো, তারপর আমার জীবনে ঘনায়া আসলো অন্ধকার। বাচ্চা হয় না, এর লাইগা শাশুড়ির চোখে মুখে অন্ধকার নাইমা আসে, কিন্তু সামনে কখনো কিছু কইতো না। কারণ ওই যে আমি আসলাম জমিদার বাড়ির মাইয়া। মানুষজন আড়ালে হাসাহাসি করত। আমার বাচ্চা দেহার আফসোস কইরা পটল তুলে তোর দাদি। হঠাৎ কইরা তোর আব্বাই মনে হইল তার আরেকটা বিয়া করা দরকার। এমনি তো আর চলবো না, ওনার বংশধর দরকার, সেই কিনা ওনার অবর্তমানে এসবে রাজত্ব করব। আমি সেদিন অনেক অবাক হয়েছিলাম ওনার কথায়। পোলা পানের লাইগা মানুষটা এমন কথা কইল। সারাটা রাত আমারে অনেক বুঝাইল। উনি আর আমিও ওনার কথায় সায় দিলাম। ওনার কথায় আমারও মনে হইল যে আরেকটা বিয়া করা উচিত। বলেই থামলেন মাহবুবা, চোখে মুখে মলিনতা ভর করল। জোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে পুনরায় বলতে লাগলেন, তোর মারে বিয়া কইরা আনলো তার পরের দিনে। আমাগো বিয়ার মতোই অত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও বউ ভাত বেশ বড় কইরাই হয়েছে। আমি হাসি মুখে তারে ঘরে তুললাম, কিন্তু আমার মনে আসিল দুঃখ। বউ ভাতে আত্মীয় স্বজনরা আইলো, কিন্তু তারা শুধু আমার লাইয়া আফসোস করলো, কত কথা কইল। আমার বাপ জানে এত দিনের ইন্তেকাল করছে। ভাইরা খবর শুই না আমারে নিতে আইছিল। যদিও এমন বিয়া তখন অহরহ হইত, পুরুষ মানুষের 4 বিয়া জায়েজ। আমার ভাইরা আমার ভবিষ্যতের লাইয়া চিন্তা হইলা পড়ল, কইল ভালা ঘরে বিয়া দিব আমারে, কিন্তু আমি রাজি হইলাম না। এই যে তোর বাপেরে ভালোবাসতাম, তোর বাপেও হেগরে অনেক বুঝাইছে। মাসখানেক পার হইতেই জানতে পারলাম আসল ঘটনা। আমাগো পাশের গ্রামের তোর নানা বাড়ি। তোর নানা আসিল অনেক গরিব, ঠিক মতো খাইতে পারত না। তোর মামা ওনার জমিতে কাম করত, কিন্তু দরকারে তোর বাপের তাগো বাড়ির বেশ কয়েকবার গেছিল। সেইখান থেকে তোর মায়ের লগে পরিচয়। কেমনে কেমনে জানি তাগো সম্পর্ক তৈরি হয়। রাইতের বেলা তোর মায়ের লগে এক ঘরে ধরা খায় তোর বাপে। তখন গ্রামের লোক জোর কইরা বিয়া দিয়া দেয় দুজনে।
শুধু আমার ডরে হরে বাড়ি আনতে পারছিল না উনি। এই রূপ নিয়া তোর বাপেরে ভোলাইছিল তোর মায়ে। এই একটা দিক দিয়া হয়তো আমি দুর্বল আছিলাম। বিয়ার পর ইসমতারে আমি আমার ছোট বোনের জায়গা দেই, কিন্তু জায়গাটা হের পছন্দ হয় নাই। সতীন কি আর কখনো বোন হইতে পারে? তোর মা আমার কাছে ওনারে তেমন আসতে দিত না। দূরত্ব বাড়তে লাগলো আমাগো মাঝে। রাইতে বানায়া বানায়া আমার নামে ওনার কাছে কথা লাগাইতো। এর লাইগা উনি আমার গায়ে হাত পর্যন্ত তুলছিলেন। সেদিন তোর মায়ের মুখে আসিল বিশ্বজয়ের হাসি, অথচ আমি তারে ছোট বোনের চোখে দেখতাম। তোর বাপের সিদ্ধান্ত নিল আমার তালাক দিবে, কিন্তু শেষ পর্যন্ত তালাক আর হয় নাই। আমার পেটে আসে মামুন। সেদিন উনি অনেক খুশি হয়েছিলেন। পোয়াতি হওয়ায় ইসরাতের ওনাদের বোঝাইয়া সংসারের চাবি লইয়া গেল আমার থাইকা। আমার অযত্ন হইতে থাকলো। ভাইরা আসলে আমারে নিয়ে গেল বাপের বাড়ি। পোলা পান হইয়া পর আবার দিয়া যায়। এতদিনে আমার সংসার আর আমার রইল না, সব বদলাইয়া গেল। তোর নানা বাড়ির লোকও আসা যাওয়া বাড়ল। ঘর থাইকা বাইর হইলে তাকে কত কথা শুনতে হইত, কিন্তু তোর বাপেরে কইলে উনি আমার কথা বিশ্বাস করত না। খাওয়া থেমে গেল। ইফাতের চমকায়িত দৃষ্টি মেলে তাকিয়ে আছে সৎ মায়ের পানে। তার জন্মদাত্রী মা আসলেই এত খারাপ? ইফাতের চাহনির মানে বুঝতে পেরে হাসলেন মাহবুবা, যে হাসিতে রয়েছে অনেক না পাওয়ার বেদনা, কষ্ট। বললেন, সব মায়না নিয়েছিলাম আমি। পোলারারে আঁকড়াইয়া ধইরা বাঁচতে চাইছিলাম, কিন্তু তোর মায়ের তাও সহ্য হলো না। একদিন সিঁড়ি থাইকা ফেলাইয়া দেয় আমার মামুন্ডে। তখন ওর বয়স কতই বা হইব, ওই ধর 3-4 বছর। নরম তুলতুলা শরীরটা কত জায়গায় যে ফাইটা গেছিল, মাথা ফাইটা রক্ত বাহির হইতাছিল। এতটুকু বলতেই কেঁদে উঠলেন তিনি। এই প্রথম মাহবুবাকে কাঁদতে দেখছে ইফাত। এই চোখে মুখে এমন বেদনা তো কখনো দেখেনি সে। আজ তার সামনে বসে আছে অন্য একজন মাহবুবা। মাহবুবার থামলেন না, নিজেকে সামলে নিয়ে এক নাগারে বলতে লাগলেন, ভাগ্য ভালো ছিল, দেইকা ফেলি। মামুনরে বুকে লইয়া জড়াই ধরি। কুসুমরে ডাক দিতেই হে আমাগো লইয়া যায় হাসপাতালে। সেদিনের মতো মামুন বাইসা গেছিল, কিন্তু উনি আমার লাগে রাগারাগি করেন, আবারও হাত তোলেন আমার গায়ে। আমি সব কথা ওনারে কই, কিন্তু উনি বিশ্বাস করে না। তোর মামা মামি নানা আমার নামে বানায়া বানায়া অনেক কথা রটায়, চরিত্রে কালি লাগায়। সেই সব কথা উনি বিশ্বাস কইরা নেন। আমি ওনার হাতে পায়ে ধইরা পড়িয়া থাকি বাড়িতে। দিনে দিনে আমি বদলায়া যাই। আমার মন বিষায়া ওঠে তাগো করা অত্যাচারে, তোর বাপের অবিশ্বাস, অবহেলা আর মানুষের তিক্ত কথায়। এখন আরো কিছু কথা কমুক, যেগুলো কথা উচিত না, কিন্তু আমার মনে হয় তোর জানা উচিত। সারা জীবন সবার চোখে আমি খারাপ হইয়া থাকতে পারুম না। ইফাত ঢকঢক করে গ্লাসের অর্ধেকটা পানি পান করে শুধালো, কি কথা? এলাকারই একটা পোলার লগে সম্পর্ক আছিল তোর মায়ের। বিয়ার পরেও ওনার অগোচরে সেই পোলার দেখা করতে আইতো তোর মায়ের লগে। একবার উনি দেখা ফেলেন সেই পোলারে। তখন তোর মা নিজের চাচাতো ভাই হিসেবে পরিচয় করিয়ে দেয় তারে। তাই উনিও আর সন্দেহ করতে পারেন নাই। যেহেতু সারাক্ষণ আমি বাড়িতে থাকতাম, তাই সবকিছু আমি যাই না যাই। ওই পোলারে তারা পছন্দ করত, কিন্তু তার বাপের তবু সম্পর্ক মায়না নেয় নাই। তার কারণ হে পোলায় তাগো মতোই গরিব আসছিল। ওনার কাছ থেকে ঋণ নিয়েছিল ইস্তেতারার বাপ, যেই ঋণ আর শোধ করার মতো সামর্থ্য তাগো আসিল না। হয়তো এই কারণে মায়ারে লেলাইয়া দিছিল ওনার পেছনে। আমি আর ওসবে নাক গলায় নাই, কারণ সংসারটা আর আমার আসিল না। তোর বাপের চোখে বিষ হইয়া উঠছিলাম আমি। আমার কোনো কথাই উনি বিশ্বাস করতেন না। পরে কেমনে জানি হঠাৎ করে পোলাটা আসা যাওয়া বন্ধ হইয়া গেল। তোর নানা হয়তো কিছু কইছিল। তার 2 বছর পর তোর জন্ম হইল। তোর মায়ও অনেক বদলাইয়া গেল, ঘর সংসারে মনোযোগ হইল, কিন্তু আমার আর আমার পোলার উপরে রাগ কমল না। তোর বাপের লাগে লইয়া গিয়া স্কুলে ভর্তি করালাম মামুন্ডে, কিন্তু হঠাৎ করে কি জানি হইল, তার আর স্কুলে যাইতে দিল না উনি। এতে তোর মায়ের হাতই আছে। তোরও লেখাপড়া করানোর ইচ্ছা আসিল না, শুধু মামুনের টক্কর দেওয়ার লাইগায় মাধ্যমিক পাশ করালো। এরপরের ঘটনা তো তোর মনেই আছে।
তোর কলেজ যাইতে দিত না, তোর মাই ভয় পাইতো তোর অবস্থাও যদি তোর চাচার মতো হয়। কিন্তু তুই কারোর কথায় কান না দিয়া এক প্রকার জোর কইরাই ভর্তি হলি। এই যে সবাই আমারে খারাপ কইতো, আমি আমার সৎ পোলা মাইয়ারে সহ্য করতে পারি না। এই কথা কিন্তু মিথ্যা না, আমি সত্যি তোকে দুই বোনরে পছন্দ করি না। চাইলে কি আর গলা দিয়ে খাবার নামে? যেখানে খাবার কোনো ইচ্ছে ছিল না সেখানে এতগুলো সত্যির সম্মুখীন হওয়ার পর কিভাবেই বা ইপাত খাবে? হাত ধুয়ে উঠে অন্দরমহলে গিয়ে বসলো। তার পিছু পিছু আরিফও এলো। মাহবুবাও কাজ সেরে এসে বসলেন। ইফাত নিম্ন স্বরে শুধালো, সতীনের সন্তানরে কে ভালোবাসে ক? ছোটবেলায় যদি তোর মা মইরা যাইতো তাহলে না হয় এত কঠিন হইতে পারতাম না, কিন্তু তোর মা তো বাইসা আসছিল, আমার জীবনটারে নরক কইরা দিছে। এই যন্ত্রণা, অপমান, কাছের মানুষের অবহেলা, চোখ রাঙানি আর সহ্য করতে না পাইরা কঠিন হইতে বাধ্য হয়েছি আমি। তোগরে দেখা তোগো মায়ের কর্মকাণ্ড মনে পড়তো, চোখের সামনে ভাসত সব। একবার তুই অনেক কান্নাকাটি করছিলি, তোর মাই তখন হেসেলে বাধ্য হইয়া আমি তোরে কোলে তুইলা নেই, কান্না থামানোর চেষ্টা করি, সেইটা তোর মায়ের দেখা ফেলে। আমার হাত থেকে তোরে কায়রা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তোর বাপের কাছে বিচার দেয় আমি নাকি তোরে মায়েরা ফেলতে চাইছি। অথচ এসব মন মানসিকতা আমার মধ্যে তখন ছিল না। তারপর আর কখনো কোলে নেই নাই তোরে, ইয়ারে তো একবার লাইগাও ছুইয়া দেখি নাই। ভালো থাইকা আর লাভ হইল না, তাই প্রতিবাদ করা শুরু করলাম, নিজের অধিকার বুঝাইয়া নিতে গেলাম। আর তখন আমি হইয়া গেলাম খারাপ। আমার মনে ভয় আসিল তোরাও যদি তোর মায়ের মতো হোস, মামুন রে ঠকাস। তাই মামুন রে কত করে বুঝাইছি, এরা তোর সৎ ভাই বোন, এগোর এত গুরুত্ব দেশ না, পিঠে ছুরি বসাইয়া দিবে তবে কাম হইল না। মামুন তো ভাই বোন অন্তঃপ্রাণ, কখনো তবু সৎ ভাই বোনের মতো মনে করে নাই। এই যে সম্পত্তি, ও চাইলে সব সম্পত্তি নিজের কইরা নিতে পারত, কিন্তু তা করে নাই, তবু ঠকাই নাই। তোরা ছোট থাকতে কত যে তবু কোলে নিয়ে ঘুরতো, কান্না করলে নিজে খেলনা আনায়া খেলাইতো, যদিও তবু কিছুর অভাব আসিল না। তোর ভাবির পেটে বাচ্চাটাও নষ্ট হইয়া দিছে তোর মায়ে, তার মাতৃত্ব কায়রা নিছে। তোর মায়ের নিয়ে কথা কইতে গেলে আর শেষ হইব না। এক মায়া মানুষ যে আরেক মায়া মানুষের শত্রু, কথাটা আমি বাস্তব জীবনে টের পাইছি। তবে তোর বাপেরও অনেক দোষ আছিল, সে আমারে সত্যিকারের ভালোবাসতে পারে নাই, প্রয়োজনে তারে পাশে পাই নাই। বাদ দে সেসব কথা, খা তোরা। পায়রা কোথায়? সেদিন ওর সঙ্গে কি হয়েছিল? আপনি কি করে ওর ঠিকানা জানেন? আর বিলম্ব না করে সমস্ত ঘটনা একে একে খুলে বলল ইফাতকে। আজ এক নাগারে এত সত্যর সম্মুখীন হতে হবে ভাবতে পারেনি ইফাত। মাথাটা চক্কর দিয়ে উঠল তার। মাহবুবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মায়ের চিল্লাচিল্লি ভাল লাগছিল না, তাই তার পানিতে ঘুমের ওষুধ মিশাইয়া দিছিলাম। ভাবছিলাম বাকি রাতটা একটু শান্তিতে ঘুমা, কিন্তু আর ঘুমাইতে পারি নাই। এসবের মাঝখানে যাওয়ার কোনো ইচ্ছাই আসছিল না আমার। তবে মায়া ডাল্লাইগা বড্ড মায়া হইতো, নিষ্পাপ মুখটা ভাইসা উঠত চোখের সামনে। কি সরল সোজা ভালা একটা মেয়ে, কোনো অপরাধ না কইরাও কেন সে নিজের জীবন হারাইব। অনেক ভাইবা তোর মায়ের ঘর থেকে পায়রার মোবাইলটা আয়না তার বাপের ফোন দিয়া আসতে কই। তার বাপে আইলে তারে টাইনা নিয়ে গেটের বাইরে যায়। মায়ার অবস্থা দেখা কি কান্না টানা করলো বেটাই। কইলাম তারে দূরে কোনো জায়গায় লইয়া যাইতে, ভালো একটা জীবন দিতে। তারপর ওই মায়ার খবর আমি আর জানি না। ফাইসাল মাস্টার তোর বাপ মায়ের নামে মামলা করছিল, কিন্তু নানা রকম হুমকি ধামকি দিয়া সেই মামলা ঠাইকা দিতে বাধ্য করে তোর বাপ। কয়েকদিন পরে তো ফাইসাল মাস্টারের চইলা গেল নিজের বাপের দেশে। তোরে সত্য জানানোর ইচ্ছা আমার আসিল না, কিন্তু মনটা ছটফট কইরা শুরু করলো। জীবনে কম পাপ তো আর করি নাই, শেষ বয়সে আইসা আর পাপের ভাগিদার হইতে চাই না। তাই ভাবলাম তোরে জানাইয়া দেই সবটা। আরিফকে কত খবর পাঠাইলাম, অথচ হে আইল না। মামুনির দিয়া তোর খোঁজ নেয়ার চেষ্টা করছি, সেও পাইল না তোরে। সেদিন তোরে পাইলে এতগুলো দিন কষ্ট পাইতে হইতো না তোর। আর দেরি করিস না, বউরে নিজের কাছে ফিরাইয়া আন। স্কুলে খবর নেই, ওইখানে নিশ্চয়ই হেগো আসল ঠিকানা আছে।
সোফা ছেড়ে মাহবুবার পায়ের কাছে এসে বসলো ইফাত। চোখ ভিজে উঠেছে তার। ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে সেখানে মাথা ঠেকালো ইফাত। ভারী কণ্ঠে বলল, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আম্মা। আমি জানতাম আমার মা পায়রাকে পছন্দ করেন না, আপনাকেও তিনি পছন্দ করতেন না, কিন্তু তাই বলে এতটা খারাপ, এতটা নিচু মন মানসিকতার মানুষ তিনি? ওনাকে মানুষ বললেও মানুষকে অপমান করা হবে, অমানুষ একটা। আব্বা যে খারাপ তা তো আমি আগে থেকেই জানতাম। আপনি না থাকলে হয়তো আমার পায়রা আজ জীবিত থাকতে পারতো না, ইরা ফিরে পেত না আতিফকে। এতদিন আপনার সম্পর্কে খারাপ একটা ধারণা থাকার কারণে আমায় মাফ করে দিয়েন। মাহবুবা খেয়াল করলেন আজ আর ইফাত ওনাকে বড় আম্মা বলে সম্বোধন করছে না, শুধুই আম্মা বলে সম্বোধন করলো। চোখের পানি মুছে বসা থেকে উঠে দাঁড়ালো ইফাত, আশ্বস্ত করে বলল, এই সম্পত্তিতে আমি একটু ভাগ বসাবো না। এই সম্পত্তি আমার চাই না, আর না কখনো এখানে ফিরে আসবো। আসি, নিজের পরিবার নিয়ে ভালো থাকবেন। কথাটা শেষ করে আরিফকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফুস করে নিঃশ্বাস ফেললেন মাহবুবা। হঠাৎ করেই তীব্র মায়া জন্মালো ছেলেটার জন্য। ইচ্ছে করলো পিছু ডাকতে, কিন্তু কোথাও বাধা অনুভব করলেন। হয়তো ডাকার মতো সেই অধিকার তিনি অর্জন করতে পারেননি। বাড়ি থেকে সোজা হাই স্কুলে এলো ইফাত। নতুন নতুন বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছে স্কুলে। ফয়সাল ইসলামের চেয়ারে অন্য আরেকজন বসা। অফিসে গিয়ে পরিচিত সেই পুরনো কেরানির নিকট থেকে ফয়সাল ইসলামের পৈতৃক ঠিকানা জানতে চাইল ইফাত। কেরানি পুরনো ফাইলগুলো ঘেটে ঠিকানা বের করে তুলে দিলেন ইফাতের হাতে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।